স্যার তেমন একটা নেই। আচ্ছা, তো আমি হালকা একটু ব্রিফ করে দেই যাতে পরবর্তী গুলো বুঝতে তোমাদের সমস্যা না হয়। সমাস হচ্ছে বহুপদের একপদীকরণ, অর্থাৎ অনেকগুলো পদ মিলে একটা পদ হবে। তো অনেকগুলো পদ মিলে যে বাক্যটা গঠিত হয়, যেটাকে আমরা সংক্ষিপ্ত করি, সে বাক্যটাকে বলা হচ্ছে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। যেমন সিংহ চিহ্নিত আসন, এই পুরাটা হচ্ছে ব্যাস বাক্য। আর এটাকে যখন আমি ছোট করব সিংহাসন, তখন এটাকে আমরা বলবো সমস্ত পদ। অর্থাৎ পুরা বাক্যটাকে একটা পদ যখন হয়ে গেল, তখন সেটাকে আমরা বলি সমস্ত পদ। আর এই ব্যাস বাক্যের প্রত্যেকটা পদকে আমরা বলি পূর্বপদ বা পরপদ। আচ্ছা, এখানে হচ্ছে যে সমাস আমরা পড়িয়েছিলাম 6 প্রকার: দ্বন্দ্ব, দ্বিগু, কর্মধারয়, বহুব্রীহি, তৎপুরুষ, অব্যয়ীভাব। তো আহ, এখানে এগুলোর মধ্যে হচ্ছে যে ওই যে পূর্বপদ পরপদ বললাম, সিংহ চিহ্নিত আসন, সামনে যে পদটা বসবে সেটা হচ্ছে পূর্বপদ, সিংহ পূর্বপদ, আর আসনটা হচ্ছে পরপদ। তো এই 6 প্রকার সমাসের মধ্যে 3 প্রকার হচ্ছে পরপদ প্রধান। এটাকে আমরা মনে রাখি তকদির একটা শব্দ দিয়ে। তো তকদির শব্দটা দিয়ে যদি আমরা মনে রাখি, তাহলে কিভাবে ভাঙলে কিভাবে হবে? ত দিয়ে তৎপুরুষ, ক দিয়ে কর্মধারয়, দি দিয়ে দ্বিগু, তকদির। তো এই 3টা সমাস পরপদ প্রধান। আর দ্বন্দ্বপদ, দ্বন্দ্ব সমাস হচ্ছে উভয় পদ প্রধান। বহুব্রীহি হচ্ছে তৃতীয় বা অন্য পদ প্রধান, এবং অব্যয়ীভাব হচ্ছে পূর্বপদ প্রধান। আচ্ছা, তো দ্বন্দ্ব সমাস গঠিত হয় হচ্ছে ব্যাস বাক্য। আমরা যখনই দেখবো ও আর এবং থাকবে, তখন সেটা দ্বন্দ্ব সমাস হবে। আমি একটু সংক্ষেপে বলে দিই প্রত্যেকটা। আর দ্বিগু সমাস চিনবো কিভাবে? সমাহার শব্দটা থাকবে ব্যাস বাক্যে। যেমন পঞ্চনদের সমাহার, পঞ্চনদ, এই ধরনের আর কি। তো আমি তোমাদেরকে সাজেস্ট করবো যে তোমরা আহ যে কোনো একটা ভালো রাইটারের ব্যাকরণ বই কিনে ফেলো। সবচেয়ে ভালো হয় তোমরা যদি হায়াত মাহমুদের ইন্টারের বইটা কিনতে পারো। আচ্ছা, আর কর্মধারয়ের সমস্যা গতদিন পড়েছি। কর্মধারয় হচ্ছে যে, যিনি, ন্যায়, এই 3টা শব্দ যদি আমি ব্যাস বাক্যে পাই, তাহলে সেটা হচ্ছে কর্মধারয়। আদনি, রাফিউল, মনে আছে কর্মধারয়? জি স্যার। স্যার ওই বইটার নাম কি? আহ, হায়াত মাহমুদের খুব সম্ভবত ভাষা শিক্ষা নাম ওটার। ইন্টারের বই, ইন্টারমিডিয়েটের বই, হায়াত মাহমুদের। আমার কথা বুঝতে যদি অসুবিধা হয়, তোমাদের নেটে যদি সমস্যা থাকে, তাহলে তোমরা আমাকে আবার রিপিট করতে বলতে পারো, আমি রিপিট করবো, কোনো সমস্যা নেই। আচ্ছা, আগের দিন আমরা পড়িয়েছিলাম কিছু কিছু, তার মধ্যে আমি একটা জিনিস জিজ্ঞেস করি। আহ পলান্ন, এটা কি হবে বলো তো রাফিউল? ব্যাস বাক্য। রাফিউল, শুনতে পাচ্ছ আমাকে? আচ্ছা, আদনি বলো, পলান্ন কি হবে? জি স্যার। এই যে পলান্নের ব্যাস বাক্যটা কি হবে? আগের দিন যে পড়েছিলাম। স্যার হচ্ছে আপনার শব্দটা না শোনা যাচ্ছে না ঠিকভাবে। আচ্ছা, কথা কেটে কেটে আসতেছে। মানে হচ্ছে স্যার আচ্ছা, এবার কি শোনা যাচ্ছে ক্লিয়ারলি? জি স্যার। আচ্ছা আচ্ছা, বলছিলাম যে পলান্নের ব্যাস বাক্যটা কি হবে একটু বলো তো। স্যার পল মিশ্রিত অন্ন। হ্যাঁ হ্যাঁ, পল মিশ্রিত অন্য, এটা কোন সমাস?
এটা হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয়, কারণ হচ্ছে মিশ্রিত শব্দটা ও হ্যাঁ, বাদ পড়ে গেছে, সেই কারণে এটা হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয়। একটু মনে রাখতে হবে। তোমাদেরকে যে নোট করতে বলেছিলাম, তোমরা খাতায় লিখছিলে? না লিখলে কিন্তু মনে থাকবে না। আচ্ছা, এবার বলো আহ রাজ সরি রাজনীতি। রাজনীতি এর ব্যাস বাক্য কি হবে? নীতি নীতির রাজা। ভেরি গুড। এটা কোন সমাস? কর্মধারয়। কর্মধারয়ের মধ্যে এটা কিভাবে এক্সপ্লেন করো। স্যার এটা তৎপুরুষ কি? হ্যাঁ, কিভাবে এটা এক্সপ্লেন করো। স্যার হচ্ছে এটার এটার ওই যে পূর্ব পদের যে ও স্যার এটা আছে না, ওটা হচ্ছে হ্যাঁ লোপ। হ্যাঁ হ্যাঁ, ইয়েস স্যার, এখানে ষষ্ঠী বিভক্তি লোপ পেয়েছে, এই জন্য এটি তৎপুরুষ হ্যাঁ। সমাস হবে। তার মানে আমরা গতদিন পড়িয়েছিলাম তৎপুরুষ হবে বিভক্তি দিয়ে, শেষে বিভক্তি থাকবে এবং বিভক্তি সমস্ত পদে লোপ পেয়ে যাবে। এটা হচ্ছে তৎপুরুষ সমাস। যেমন হচ্ছে গাছে পাকা, গাছ পাকা। এই যে এ হচ্ছে সপ্তমী সপ্তমী বিভক্তি, সপ্তমী বিভক্তি লোপে সপ্তমী তৎপুরুষ হয়ে গেছে। আচ্ছা, তো আজকে আমরা শুরু করব বহুব্রীহি থেকে। তো বহুব্রীহির পাশে লেখো ব্র্যাকেটে যার, উপরে টাইটেল দাও বহুব্রীহি, পাশে ব্র্যাকেটে লেখো যার। আবার ব্র্যাকেটে লিখতে পারো অন্য পদ, অর্থাৎ বহুব্রীহি অন্য পদের প্রাধান্য বেশি বা তৃতীয় পদের প্রাধান্য বেশি। আর এটা চিনব কিভাবে? ব্যাস বাক্যে, যে বাক্যটা আমি সমস্ত পদে রূপান্তরিত করব, সেই ব্যাস বাক্যে যার শব্দটা থাকবে। তোমরা কি আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছ? ইয়েস স্যার। ঠিক আছে। জি আচ্ছা, স্যার। নতুন যারা জয়েন করেছো তারা কি বুঝতে অসুবিধা হচ্ছে? না স্যার। না, আচ্ছা, তোমাদের ক্লাসে কি পড়ানো হয়েছিল সমাস? সমাস কত প্রকার, কি কি বিস্তারিত পড়ানো হয়নি, কর্মধারয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো গতদিন সবাই বলেছিল আমাকে যে বিস্তারিত পড়ালে ভালো হয়, তাহলে বুঝতে অসুবিধা হয়। তো এই জন্য হচ্ছে যে আমি প্রকারভেদ গুলো ধরে ধরে পড়াচ্ছি, যাতে পরবর্তীতে তোমাদের সমস্যা না হয়। তো আমি জি সাজেস্ট স্যার। করবো তোমরা হচ্ছে ওই ইন্টারের বইটা কিনে ফেলবে। ইন্টারের বইটা কিনলে তোমাদের লাভ হচ্ছে, তোমাদের 9-10-এ ওটা কাজে লাগবে, ইন্টারেও কাজে লাগবে, আর এখন তো লাগবেই। তো ওখান থেকেও তুমি সমাজটা বুঝে নিতে পারো। আবার ক্লাসের রেকর্ডিং যদি তোমরা পেয়ে থাকো, তাহলে সেটা দেখেও বুঝতে পারবে। স্যার বইটার নাম কি? বইটার নাম বলেছিলাম আমি হায়াত মাহমুদ রাইটারের ভাষা শিক্ষা, ইন্টারমিডিয়েটের। ও আচ্ছা। এছাড়াও তোমরা আরো অনেক রাইটারের বই কিনতে পারো, যেটা ভালো লাগে আর কি। যেমন নিরঞ্জন নিরঞ্জন অধিকারী আছে, তারপর সৌমিত্র শেখর আছেন। যেটা তোমাদের ভালো লাগে, যেটা বুঝতে সবচেয়ে সুবিধা হয়। তো আমার কাছে মনে হয় যে ভাষা শিক্ষা বইটা অনেকটা গোছানো, এই কারণে সেটা আমি সবাইকে সাজেস্ট করি। আচ্ছা, আচ্ছা, বহুব্রীহি সমাসটা শুরু করি। বহুব্রীহি সমাস হচ্ছে 8 প্রকারের টোটাল। গতদিন রাফিউল একটা প্রশ্ন করছিল, আহ, ওই যে যেটা তুমি দ্বিগুর অন্তর্ভুক্ত বলতেছিলা সমাজটাকে, কিন্তু ওটা দ্বিগুর অন্তর্ভুক্ত না, খুব সম্ভবত চৌচালা বা দোনলা, তাই না? ইয়েস স্যার, ওটা ছিল। ইয়েস স্যার, সেটা। হ্যাঁ, তুমি কর্মধারয় ভাবতেছিলা, ওটা আসলে কর্মধারয় না, ওটা হচ্ছে সংখ্যাবাচক বহুব্রীহি। সেটা আজকে আমরা পড়বো। ইয়েস স্যার, সংখ্যাবাচক বহু। ঠিক আছে, চলো। প্রথমে হচ্ছে সমানাধিকরণ বহুব্রীহি। সমানাধিকরণ বহুব্রীহি। সমান যোগ অধিকরণ, সমানাধিকরণ। তোমরা তোমরা কি লিখতেছো নাকি আমি টানা বলে যাব?
স্যার আপনি বলতে থাকেন, যখন হচ্ছে মানে লেখার সময় আসবে তখন এখন বলে দিব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, আমি প্রকারভেদগুলো বলি। সমানাধিকরণ, এইখানে এটা গঠিত হয় দুইটা পদ মিলে। পূর্ব পদে বিশেষণ থাকে, পরপদে বিশেষ্য থাকে। ব্যাধিকরণে পূর্ব পদে বিশেষ্য থাকে, পরপদে বিশেষ্য থাকে, দুইটাই বিশেষ্য। ব্যাধিকরণ। এর পরেরটাই হচ্ছে ব্যতিহার। ব্যতিহার মানে কি? আগের দিন কিন্তু বলেছিলাম। ব্যতিহার অর্থ কি? ব্যতিহার স্যার, অর্থ, যে বহুব্রীহি সমাসে পরস্পরের মধ্যে একই ধরনের হ্যাঁ কাজ বোঝায় তাকে তাকে ব্যতিহার বহুব্রীহি সমাস বলে, যেমন হাতাহাতি, হ্যাঁ হ্যাঁ, কানাকানি। তুমি তুমি সমাজটা তো বললা, কিন্তু আমি ওই ব্যতিহার শব্দের অর্থটাই জানতে চাচ্ছিলাম। মানে পরস্পর বোঝাবে, অর্থাৎ নিজেদের মধ্যে কিছু মানে হলে ক্লিয়ার সেটা বোঝাবে। পারস্পরিক কিছু। হ্যাঁ, সেটাই সেটাই হচ্ছে ব্যতিহার। এরপর হচ্ছে নং, অর্থাৎ ওই যে না বা নয় অর্থে বসবে। ইয়েস স্যার। এরপর এরপর এটাতেও আছে মধ্যপদলোপী, অর্থাৎ মাঝখানে একটা পদ লোপ পেয়ে যাবে। এরপর হচ্ছে প্রত্যয়ান্ত। প্রত্যয়ান্তর ক্ষেত্রে সাধারণত আমরা দেখি আ, এ, ও, এই তিন ধরনের প্রত্যয় প্রত্যয়ান্ত। এরপরে অলুক। অলুক মানে কি? যেখানে আমরা দেখব বিভক্তি লোপ পাবে না, সেটাকে বিভক্তির আমরা লোপ না পায়। রাইট। এরপর হচ্ছে সংখ্যাবাচক, অর্থাৎ সংখ্যা থাকবে। আচ্ছা, প্রথমে আমরা যদি সমানাধিকরণটা দেখি। সমানাধিকরণে আমরা বলেছিলাম প্রথমে বিশেষণ হয়, পরে বিশেষ্য হয়। প্রথমে যদি বিশেষ্য হয়, আমি একটু উদাহরণ দেই। খোশ মেজাজ। খোশ মানে ভালো, আনন্দদায়ক। মেজাজ মানে তো জানো, মেজাজ হচ্ছে আহ যেটাকে আমরা মুড বলি আর কি। খোশ মেজাজ। তো খোশ, খোশ কিন্তু একটা বিশেষণ, কারণ অবস্থা বোঝাচ্ছে। খোশ অবস্থা বোঝাচ্ছে। আর মেজাজ, মেজাজ কিন্তু গুণের একটা নাম, তার মানে এটা কি? বিশেষ্য। তার মানে প্রথমে বিশেষণ, পরে বিশেষ্য। খোশ মেজাজ। তাহলে এটার ব্যাস বাক্য কি হবে? শ্রেয়া বলতে পারবে? স্যার আমি বলি। হ্যাঁ, প্রথমে কিন্তু আমি বলেছিলাম যার শব্দটা থাকবে ব্যাস বাক্যে। স্যার তো খোশ যার মেজাজ যার। হ্যাঁ, খোশ মেজাজ যার, শুধু লাস্টে যার শব্দটা লাগিয়ে দিলেই হবে। অর্থাৎ কি, এই শব্দটাকে আমরা ভেঙে আলাদা একটা বাক্যে রূপান্তরিত করছি। শ্রেয়া কি বুঝতে পারছো? জি না বুঝলে কিন্তু বহু বলবা, ঠিক আছে? স্যার, বহুব্রীহি কি সমাসেরই একটি অংশ? বহুব্রীহি হচ্ছে সমাসের একটা প্রকার। ওই যে আমি বললাম 6টা প্রকার: দ্বন্দ্ব সমাস, দ্বিগু সমাস, কর্মধারয় সমাস, বহুব্রীহি সমাস, তৎপুরুষ সমাস, অব্যয়ীভাব সমাস। এই 6 প্রকার। আচ্ছা আচ্ছা, এইটা খুব সম্ভবত তোমাদের এই শ্রেণীতে বেশি একটা লাগবে না। তারপর হচ্ছে এক্সট্রা হিসেবে আমি তোমাদেরকে এটা বুঝিয়ে দিচ্ছি। তো না বুঝলে ভয় পাওয়ার কিছু নাই, শুধু তোমরা শব্দগুলো মাথায় রাখতে পারো। এরপরে আমরা এই যে বইয়ের যে সমাসগুলো আছে সেগুলা বের করা শিখবো, যে কোনটা কোন সমাস। ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে আমি বললাম সুশ্রী। সু, সুশ্রী বানানটা আচ্ছা আমি লিখে লিখে পড়াই, তাহলে তোমাদের বুঝতে আরো সুবিধা হবে। দেখা যাচ্ছে স্ক্রিন? এটা হচ্ছে সুশ্রী। সু শব্দের অর্থ কি? সুন্দর। তার মানে এটা একটা অবস্থা বোঝাচ্ছে। আর শ্রী মানে রূপ অথবা মুখ। তার মানে মুখ হচ্ছে বিশেষ্য আর সু হচ্ছে বিশেষণ। তাহলে সুশ্রী হয়ে গেল আমাদের বহুব্রীহি সমাসের সমানাধিকরণ বহুব্রীহি।
এর ব্যাস বাক্য হবে সুন্দর শ্রী যার অথবা সুশ্রী যার। এই ধরনের আরো অনেক উদাহরণ তোমরা বইয়ে পাবে, বই থেকে দেখে নিতে পারো। ব্যাধিকরণ, ব্যাধিকরণ কি দুইটা বিশেষ্য থাকবে, যেমন হচ্ছে 80-20। 80-20 শব্দের অর্থ জানো? না স্যার। স্যার 80 শব্দের অর্থ সাপ। সাপ। কেন এটা সাপ? কারণ হচ্ছে 80 শব্দের অর্থ স্যার দাঁত। আশিতে 20 টা। হ্যাঁ, ইয়েস স্যার 80-তে 20। দাঁতে 20 টা। 80 শব্দের অর্থ দাঁত, আর 20 শব্দের অর্থ তো জানোই তোমরা, তার মানে ওই দাঁতে 20 যার, 80-তে 20 যার। এখানে 80-তে কিন্তু দীর্ঘইকার, তালব্যস্য দীর্ঘইকার, 80-20। এরপরে হচ্ছে ব্যতিহার, ক্রিয়ার পারস্পরিক অর্থে যে বহুব্রীহি সমাস হয় সেটাকে ব্যতিহার বলে। যেমন কানাকানি, গালাগালি, হাতাহাতি, গুতাগুতি, ঠিক আছে, এগুলো ব্যতিহার। নং বহুব্রীহি হচ্ছে না বা নয় অর্থে, যেমন অনন্ত, নেই অন্ত যার, অনন্ত। নেই তার যার, বেতার। নেই হায়া যার, বেহায়া। এরপর হচ্ছে মধ্যপদলোপী, গায়ে হলুদ, হাতে খড়ি, বিড়াল চোখী, মেনিমুখ, কুলাকানি। এগুলোকে মধ্যপদলোপী কেন বলা হচ্ছে? মাঝখানে একটা পদ আছে নিশ্চয়ই, যেটা লোপ পেয়ে যাবে। যেমন আমি যদি বলি বিড়াল চোখী, এইটার যদি ব্যাস বাক্য করি, বিড়ালের মতো চোখ যার, হয়ে গেল এটা মধ্যপদলোপী। ওই যে মতো শব্দটা লোপ পেয়ে গেছে। আর আমি যদি এটাকে বলতাম বিড়াল চোখ, বিড়াল চোখ, তাহলে কোন সমাস হতো? কর্মধারয় হতো, কারণ বিড়ালের ন্যায় চোখ বা বিড়ালের মতো চোখ। আচ্ছা, বহুব্রীহি তো ক্লিয়ার, তাই না? বহুব্রীহি মোটামুটি কোনটা বহুব্রীহি হয় লাস্টে যার থাকলে। ইয়েস স্যার। আর অব্যয়ীভাব, অব্যয়ীভাব হচ্ছে অব্যয় থাকবে। সেটা অনেক টাইপের উদাহরণ আছে, ওগুলো বই থেকে দেখে নিও, ওইটার ডিটেলে যাব না। একটা উদাহরণ দেই, যথারীতি, অর্থাৎ রীতিকে অতিক্রম না করে, যথারীতি। এই ধরনের অনেক ধরনের অব্যয়ীভাব সমাস আছে, এগুলো পড়ে শেষ করানো যাবে না। তো এরপরে এই 6 প্রকারের বাইরেও আরো কয়েক প্রকারের সমাস আছে, যেমন হচ্ছে প্রাদি সমাস। কিছু উপসর্গ বসে। উপসর্গ হচ্ছে শব্দের পূর্বে যেই আহ যে অংশটা বসায় আমরা, বসিয়ে শব্দের ভাবকে সম্প্রসারিত করি, সেটা উপসর্গ। তো প্র, পরি, অনু, প্রতি, এগুলো হচ্ছে উপসর্গ। এগুলো বসে যে সমাসটা, সেগুলোকে বলে প্রাদি সমাস। যেমন অনুসরণ, প্রতিসরণ, প্রতিফলন, এগুলো প্রাদি সমাস। এরপর হচ্ছে নিত্য সমাস। নিত্য সমাস হচ্ছে যদি অন্তর শব্দটা থাকে, সেগুলো সাধারণত নিত্য সমাস হয়। যেমন গ্রামের পর গ্রাম, গ্রামান্তর, দেশের পর দেশ, দেশান্তর, এগুলো হচ্ছে নিত্য সমাসের উদাহরণ। এই হচ্ছে তোমাদের সমাস শেষ হলো।
আচ্ছা, একটা জিনিস জিজ্ঞেস করি, তোমরা বলে এটা কোন সমাস আমাকে, যেহেতু এতদিন পড়াইছি তোমাদেরকে সমাসটা। আহ মধু মাখা, এটা কোন সমাস? স্যার তৎপুরুষ। তৎপুরুষ, কিভাবে? স্যার মধু দ্বারা মাখা, বৃত্তি লোককে। আচ্ছা আচ্ছা, স্যার হ্যাঁ বলো বলো। এটা কি কর্মধারয়? কর্মধারয় হতো, কিন্তু এইখানে তো দিয়ে শব্দটা আছে তাই না? দ্বারা দিয়া কর্তৃক থাকলে বিভক্তি, এটা কিন্তু একটা বিভক্তি, দ্বারা দিয়া কর্তৃক। ওই দিয়াটাই হচ্ছে দিয়ে, প্রমিত ভাষায় দিয়ে, আর সাধু ভাষায় দিয়া। আচ্ছা আচ্ছা, সমাস প্রক্রিয়া শব্দ গঠন করো। আগে শব্দ যোগ করে নতুন শব্দ, পরে শব্দ যোগ করে নতুন শব্দ। আচ্ছা, এখানে কিছু শব্দ দিয়ে দিছে, এই শব্দগুলো আগে এবং পরে বসিয়ে কিছু সমাস ঘটিত শব্দ তোমাদেরকে বানাতে বলা হয়েছে। অর্থাৎ এখানে একটি অ্যাডভান্স লেভেলের কাজ করা হয়েছে। তো আকাশ দিয়ে একটা শব্দ কি গঠন করতে পারবে আগে জি বা স্যার। পরে বসিয়ে? বলো তো। নীল আকাশ আকাশ, পথ। নীল আকাশ, নীল আকাশ, এটার ব্যাস বাক্য কি হবে? নীল যে আকাশ। নীল যে আকাশ। আচ্ছা, নীল আকাশ কে বললে? আমি স্যার বলছি। তোমার নাম কি? ভূমিকা সিনহা। ভূমিকা, ভেরি গুড ভূমিকা। এখানে যদি পয়েন্ট দেওয়ার কোনো ব্যবস্থা থাকতো অনেক ভালো হতো, তোমাকে আমি 5 পয়েন্ট দিতাম। আচ্ছা, এরপরে হচ্ছে রাস্তা দিয়ে বলো। স্যার চৌরাস্তা, চৌরাস্তা। চৌরাস্তা, ভেরি গুড। এটা হচ্ছে পেছনে বসিয়ে করলে, এবার সামনে বসিয়ে করো তো। রাস্তাঘাট, রাস্তাঘাট, ভেরি গুড। ফল দিয়ে করো তো। সে কি? ফলমূল, ফল, ফলমূল, ফল ত্রিফলও হতে পারে, ফলমূলও হতে পারে। ফল ভেরি গাছ, গুড। ফল গাছও হতে পারে। হ্যাঁ। তেল, তেল ভাজা, তেল বা হ্যাঁ তেলে ভাজা। তেল গাছ। তেল গাছ, তেল গাছ হয়। না, তেল বাজ। স্যার না, সে ও তিলের আচ্ছা তো আচ্ছা, আসলে ঠিক আছে। তেলে ভাজা হবে। হ্যাঁ, তেল বাজও হয়, তেলে ভাজাও হয়, দুজনই ঠিক। হুম। আচ্ছা ঠিক আছে, এরপর আমরা উপসর্গে যাই। কেউ একজন আমাকে বোঝাও উপসর্গ কি? স্যার উপসর্গ। কোন কোন বর্ণ বর্ণ বা শব্দ যুক্ত করা যেগুলোর কোনো আসলে অর্থ নাই, এবং ওগুলো যুক্ত করে একটি নতুন শব্দ গঠন করা। বাক্যের মানে শব্দের আগে। আচ্ছা, উপসর্গ কয় প্রকার? উপসর্গ কয় প্রকার? স্যার উপসর্গে কি কোন প্রকারভেদ তো পড়ানো হয় না এই বই। হ্যাঁ, পড়ানো হয় নাই, কিন্তু তোমাদের জানার জন্য বলছি। উপসর্গ 3 ধরনের হতে পারে। একটা হচ্ছে কি সংস্কৃত থেকে আসা উপসর্গ, একটা হচ্ছে বাংলা ভাষা থেকে আসা উপসর্গ, আরেকটা হচ্ছে বিভিন্ন বিদেশি ভাষা থেকে আসা, যেমন আরবি, ফার্সি, হিন্দি, এখান থেকে আসা উপসর্গ। ঠিক আছে, এটা শুধু তোমাদের জানার জন্য বললাম। তো এইখানেই যে দেখো, আহ তোমরা দেখলেই বুঝতে পারবে যে এগুলো অন্য ভাষা থেকে আসে। ঠিক আছে, যেমন হচ্ছে বে, বে শব্দটা বিদেশি উপসর্গ, বে দখল। আবার এখানে সংযোগ যোজন, সংযোজন, এটা সংস্কৃত, মানে দেখলেই বুঝতে পারবে। তারপর আবার নিম রাজি, নিম হচ্ছে এটা ফার্সি উপসর্গ। আচ্ছা, উপসর্গ যোগে শব্দ গঠন করতে হবে, অর্থাৎ কি
শব্দের পূর্বে উপসর্গ লাগিয়ে একটা নতুন শব্দ বানাতে হবে। তো চলো, যেহেতু তোমরা এগুলো জানো, দেখি প্র্যাকটিস করে তোমরা এগুলো পারো কিনা। অতি, চালাক, অতি চালাক। অতি অতিমারি, চালাক। অতি কি? চালাক, অতিমারি, না না, সেকেন্ড জন কি বললা? অতি অতিমারি। অতি মারি। হ্যাঁ, অতিমারি শব্দের অর্থ কি? মানে অনেকটা মহামারী। ইয়েস স্যার, মহামারীর মতো, প্যান্ডেমিক। আচ্ছা 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 আচ্ছা, তোমাদের কি এগুলো ক্লাসে পড়ানো হয়েছে নাকি? জি, ও, তাই তো বললি এগুলো পারতেছো কেন। আচ্ছা আচ্ছা, আমার বলো। এই তো আচ্ছা, বে দিয়ে একটা বলো তো। কি স্যার? বে বে স্যার, বেকসুর। বেকসুর। হ্যাঁ, তোমরা চেষ্টা করবা নিজেরা নতুন নতুন শব্দ মাথায় নিয়ে আসতে। আচ্ছা, এরপর হচ্ছে প্রত্যয়। প্রত্যয় হচ্ছে শব্দের শেষে বসবে। প্রত্যয় দুই ধরনের, কৃত, তদ্ধিত। কৃত প্রত্যয়, তদ্ধিত প্রত্যয়। কৃত প্রত্যয় কোনগুলা আর তদ্ধিত প্রত্যয় কোনগুলা? স্যার এগুলো যদি একটু ভালো মতো বিস্তারিত করাই দিতেন তাহলে ভালো হয়। হ্যাঁ, শিওর। স্যার, কৃত প্রত্যয় হচ্ছে ক্রিয়ামূলের সঙ্গে যেটা যুক্ত হয় সেই প্রত্যয়কে বলে কৃত প্রত্যয়। ভেরি গুড। ক্রিয়া মূলকেই আরেক ভাষায় কি বলা হয়? স্যার ক্রিয়ামূলকে স্যার ধাতু। কৃদন্ত শব্দ বলা হয় না? স্যার ইয়েস স্যার, ক্রিয়ামূল শব্দ। হ্যাঁ, তো এই ক্রিয়া মূলের সাথে যুক্ত হয়ে যে প্রত্যয়গুলো হয় সেগুলো হচ্ছে কৃত প্রত্যয়। ক্রিয়া মূল কেন বলতেছি? এই যে দেখো, পঠ, পঠ থেকে কিন্তু পঠন শব্দটা হয়, অর্থাৎ পাঠ করা। স্যার হ্যাঁ বলো। ওই যে কীট পত্রটা আরেকবার বলুন। যেগুলো হচ্ছে হ্যাঁ বলো বলো, যে কোশ্চেন করতেছিলে সে বলো। কীট পত্রটা যদি আরেকবার বলেন তাহলে ভালো হয়। আচ্ছা, কৃত প্রত্যয় হচ্ছে ক্রি থেকে কৃত শব্দটা আসে, অর্থাৎ ক্রিয়ার সাথে সম্পর্কিত এটা। এখন ক্রিয়ার যে মূল শব্দটা আছে, যেমন ধরো যে ক্রিয়া, এই যে এইখানে আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? একটু জুম করি। পট, হ্যাঁ স্যার। এই পট কিন্তু হচ্ছে মূল শব্দ। হ্যাঁ এই পট থেকে কিন্তু পঠন আসতেছে, যেটার অর্থ হচ্ছে পাঠ করা, তাই না? হ্যাঁ স্যার। দুল, দুল শব্দ থেকে আসতেছে দুলা, দুলে দুলে। তো এই যে ক্রিয়াগুলো আসতেছে, এটার মূল শব্দ হচ্ছে এইগুলো। মান, মানা, না মানা, মূল শব্দ। উড়, উড় থেকে উড়া, উড়ন্ত। আচ্ছা, তারপর হচ্ছে আহ চাল, চালা, বা চালতেছে আমরা বলি না, এইরকম। তারপর আরো যেমন ধরো ভাজ, ভাজ থেকে ভাজা। তো এই যে শব্দগুলো, এগুলো হচ্ছে মূল শব্দ, ক্রিয়ার মূল। ক্রিয়ার মূলকে কৃদন্ত পদও বলা হয়। তো এই ক্রিয়া মূলের সাথে যেই প্রত্যয়গুলো যুক্ত হয় তাদের বলা হয় কৃত প্রত্যয়, আর বাকিগুলাকে বলা হয় তদ্ধিত প্রত্যয়। এবার ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা, এইখানে যে তদ্ধিত প্রত্যয়গুলো আছে, এগুলা সবসময় দেখা যাচ্ছে যে বিশেষ্যর পরে প্রত্যয়গুলো বসে তদ্ধিত প্রত্যয় হয়। যেমন বিবি, বিবি থেকে কিন্তু তুমি কোনো আহ ক্রিয়া বের করতে পারবে না, তাই না? কিন্তু এখানে পট থেকে কিন্তু একটা ক্রিয়া পেয়ে যাচ্ছ। আচ্ছা, তোমাদের কি তোমরা চাইলে আমি তোমাদেরকে ধাতুর গণটা পড়াতে পারি, যেখান থেকে হচ্ছে যে ক্রিয়া মূলের সম্পর্কে একটা আইডিয়া পাবে তোমরা।
নেট থেকে জিনিসটা পড়ে নাও। আচ্ছা, তোমরা যারা ফোনে জয়েন করেছো, ফোনটা একটু জুম করে এইগুলো দেখতে পারো। ধাতুর গণ হচ্ছে 20 প্রকার, 20টা গণ আছে, বুঝছো? তো এইখানে হচ্ছে এই যে প্রত্যেকটা আদি গণ, যেখান থেকে হচ্ছে মূল ক্রিয়া শব্দটা উৎপন্ন হয়। যেমন হ থেকে কি কি ক্রিয়া হতে পারে? হওয়া, লওয়া, বুঝতে পেরেছো? জি এরপরে স্যার। আবার আছে খা থেকে খাওয়া, ধাওয়া, পাওয়া। আচ্ছা, তোমাদের মনে হতে পারে যে এখানে লেখা খা, কিন্তু আবার ধা, পা, যা এগুলো আসতেছে। এটা হচ্ছে কি, এই ভাগের উপভাগ, মানে ক্যাটাগরির সাব ক্যাটাগরি বলা যায় আর কি। যে দেখো, এই যে খ আকার খা, তাই এই আকার দেয়া যতগুলা আছে সবগুলো একসাথে দিয়ে দিছে, যেমন ধা, পা, যা। তারপর আবার আকার ছাড়া যে একটা আছে, ওইটার মতো যেগুলো আছে সেগুলো এক ভাগ এক প্রকারে ঢুকাই দিছে, যেমন হ, ল। ঠিক আছে? এরপর দি, দি এর সাথে মিল আছে যেগুলো, সেগুলো আবার এক প্রকার দিয়ে দিয়েছে। দি, নি, দি দিয়ে দেওয়া, নি দিয়ে নেওয়া। এগুলো হচ্ছে ধাতুর আদি গণ। তোমরা একবার একটু এটা দেখো, দেখে বলো যে এটা বুঝতে কোনো অসুবিধা হচ্ছে কিনা। না স্যার। বাকিরা সবাই দেখো, সবাই দেখে বলো। ভূমিকা, শ্রেয়া, ক্লিয়ার? জি স্যার। কোনো সমস্যা থাকলে বুঝতে পারো, বলতে পারো যে তাহলে আবার রিপিট করবো। যেমন ধরো যে এখানে বিগড়া, বিগড়ানো, ইচড়ানো, ছিটকানো, সিটকানো। ঠিক আছে? কিছু কিছু দেখা যাচ্ছে যে আরবি ভাষা, ফার্সি ভাষা, হিন্দি ভাষা থেকেও ধাতুর গণ চলে আসে। তো এই ধাতুর গণ, দেখো যে এখানে কৃত প্রত্যয়ের আগে কিন্তু এই ধাতুর গণগুলাই আছে। এই ধাতুর গণের সাথে মিল করে এরপর যে প্রত্যয়গুলো হয় সেগুলো কৃত প্রত্যয় হয়ে গেল। এরপর বিশেষ্যর সাথে দেখো, বাবু যোগ আনি, বাবু আনি, তদ্ধিত প্রত্যয়। পাগল যোগ আমি, পাগলামি, তদ্ধিত প্রত্যয়। দেখো বিশেষ্যর সাথে কিন্তু যুক্ত হয়ে যাচ্ছে প্রত্যয়গুলো। মিশ, উক, মিশুক, এটা কেন কৃত প্রত্যয়? মিশুক, ভূমিকা বলো তো, এটা কেন কৃত প্রত্যয়? স্যার আমি কি বলবো? আর ভূমিকা বলুক। আচ্ছা, স্যার বলবো? কে, ভূমিকা? না স্যার, শ্রেয়া। আচ্ছা, ভূমিকা কি শুনতে পাচ্ছ? স্যার একটু ডিস্টার্ব হচ্ছে শুনতে। আচ্ছা, আমি বলছিলাম যে মিশুক এটা কেন কৃত প্রত্যয়, এটা আমি মার্ক করে দিলাম। এটা কেন কৃত প্রত্যয়? স্যার মিশুকটা মানে যে অন্যের সঙ্গে যে মিশা হয় সেটা। কাছাকাছি গেছে। আচ্ছা, শ্রেয়া বলো। সেটা স্যার ক্রিয়ামূলের সাথে প্রত্যয় যোগ হয়েছে বলে এটা কৃত প্রত্যয়। হ্যাঁ, এই যে মিশ, এটাকে আমরা যদি বিভিন্ন ক্রিয়ায় ভাগ করি, মিশা, মিশানো, মেশে, এই ধরনের শব্দগুলো পাই। আচ্ছা, রাধ যোগ না, এই যে রাধ, রাধ শব্দটা থেকে আমরা রাধা, সেইখান থেকে রাত যোগ না রান্না শব্দটা চলে আসে, যেটা একটা বিশেষ্য। আচ্ছা,
আচ্ছা, এরপর হচ্ছে প্রত্যয় যুগের শব্দ গঠন করতে বললো। আচ্ছা, আচ্ছা, এই যে একটা শব্দ দেয় এখানে, এই শব্দটা দিয়ে কি তোমাদের ক্লাসে করানো হয়েছে কিভাবে অনেকগুলো প্রত্যয় যুক্ত করে নতুন শব্দ গঠন করা হয়? জি স্যার। আচ্ছা, আমি একটা শব্দ দিই তাহলে এবার। জি স্যার। আমি ক্রিয়ামূল নাম শব্দ, আচ্ছা ক্রিয়ামূল তো বললামই, যেটা কৃত প্রত্যয় যেটা হয়। আর নাম শব্দ কেন বলা হচ্ছে? বিশেষ্যর বিশেষ্য বাচক যে শব্দগুলো সেগুলাই নাম শব্দ। ঠিক আছে, তো আমি একটা পট পট শব্দটা অনিয় দিয়ে একটা প্রত্যয়সাধিত শব্দ গঠন করতো, পট। জি স্যার, আরেকবার বলবেন? স্যার আপনার কথা কেটে কেটে আসছে। হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার, আপনার কথা শোনা যাচ্ছে। হ্যাঁ, এখন দেখো এইখানে যে প্রত্যয়গুলা দেয়া, পট দিয়ে পট দিয়ে একটা প্রত্যয় সাধিত শব্দ গঠন করতো, পট পট হ পট। পঠ পঠ যোগ অক পাঠক। হ্যাঁ, হয়ে গেল। তারপর আর স্যার প্রশ্নটা আবার করা যাবে? শুনতে পাচ্ছি না। পাঠ যোগ ইত পঠিত। হ্যাঁ, পর্যক ইত পঠিত। ঠিক আছে, আচ্ছা আমি প্রশ্নটা করেছিলাম যে একটা শব্দ দিয়ে হচ্ছে যে এই প্রত্যয় সাধিত শব্দ তৈরি করতে হবে, পট বলেছিলাম আমি। আচ্ছা, মধুর মধুর দিয়ে একটা গঠন করা তো, এখান থেকে যে কোনো একটা প্রত্যয় নিয়ে। মধুর মধুরতা। মধুরতা হয়। আর কেউ? এখানে দেখো অ আ ই এভাবে ধরে সিরিয়াল ওয়াইজ দেয়া। একটা আছে ইমা, আমি কিন্তু মধু যোগ ইমা দিয়ে মধুরিমাও বলতে পারি। তো এইভাবে যে কোনো একটা শব্দ দেয়া মাধুরী থাকতে হয় না? পারে। হ্যাঁ হ্যাঁ, বলো। মাধুরী হয় না? মাধুরীও হয়। মাধুর্য হবে স্যার। মাধুর্য। মাধুর্য, হ্যাঁ সেটাও হতে পারে। সেক্ষেত্রে অন্তস্থ থাকবে। এখানে কি দেয়া আছে অন্তস্থ? হ্যাঁ আছে, এই যে অন্তস্থ। মাধুর্য। স্যার মাধুরী হয়। হ্যাঁ, মাধুরীও হয়। আমি ধরে নিলাম তোমরা এগুলো পারবে। আচ্ছা, এবার হচ্ছে শব্দদ্বিত্ব। শব্দদ্বিত্ব খুবই মজার একটা জিনিস, আমাদের কবিতায় হচ্ছে প্রচুর পরিমাণে ব্যবহার হয়। কার কবিতায় বলো তো আমরা শব্দদ্বিত্ব প্রচুর দেখতে পাই? সত্যেন্দ্রনাথ দত্ত। হ্যাঁ, সত্যেন্দ্রনাথ দত্ত। অন্যান্য কবিরাও করেছে, কিন্তু সত্যেন্দ্রনাথ দত্তকে ছন্দের রাজা বলা হয় এই কারণেই, তার এগুলোতে Yes, sir. শব্দদ্বিত্ব না হলেও শব্দদ্বিত্বের মতোই অনেকগুলো ছোট ছোট শব্দ দিয়ে তিনি ছন্দ বানাতেন। তো এই কবিতা থেকে তোমাদের শব্দদ্বিত্ব নিয়ে আলোচনা করার কথা বলা হয়েছে। আচ্ছা, একজন এই কবিতাটা একটু বুঝাও আমাকে, শব্দদ্বিত্ব গুলা। যেহেতু তোমাদের ক্লাসে আগেই পড়ানো হয়েছে, আমি একটু দেখতে চাই যে তোমরা কতটুকু বুঝেছো আসলে শব্দদ্বিত্ব গুলো কি অর্থে ব্যবহার করা হচ্ছে, এই অর্থগুলো আমাকে শুধু বলে যাবা। স্যার। আহ, স্যার হ্যাঁ হ্যাঁ, বলো। শব্দদ্বিত্ব মানে কি? আচ্ছা আচ্ছা, শব্দদ্বিত্ব হচ্ছে
দ্বিত্ব মানে হচ্ছে যদি- দুইটা। দুইবার উচ্চারিত আচ্ছা, হওয়া। দুবার ব্যবহার করে। আমি বলি, খুব সম্ভবত তোমাদের কথা কেটে কেটে আসতেছে, আমি একটু বলি, আমার কথা না শোনা গেলে তারপর তোমরা বলো। দ্বিত্ব শব্দের অর্থ হচ্ছে দুই, দুইয়ের সাথে রিলেটেড, দুইবার হবে, যেটা পরপর দুইবার আসবে। আর শব্দ মানে তো শব্দই, শব্দদ্বিত্ব মানে হচ্ছে একই শব্দ দুইবার রিপিট হবে। তো এই ধরনের শব্দগুলোকে, এগুলো সাধারণত অনুকারের অংশ হিসেবে থাকে, এগুলোকে আমরা শব্দদ্বিত্ব বলি। যেমন ঘরে ঘরে আগুন জ্বালো, ঠিক আছে? এই যে ঘরে ঘরে বললাম, এই ঘরে ঘরে শব্দটা দুইবার ব্যবহার হলো না, এটাকে আমরা শব্দদ্বিত্ব বলছি। আচ্ছা, তোমরা অনেকে হয়তো এটার সাথে পরিচিত না, তাই আমি এই কবিতাটা একটু বুঝিয়ে দিচ্ছি। নদী যত আগে আগে চলে, ততই সাথী জোটে দলে দলে। অর্থাৎ কি, নদী আগে আগে যাচ্ছে, সাথী মানে কি, যারা সাথে থাকে। তো নদী আগে আগে যখন যায়, অর্থাৎ নদীটা এগোচ্ছে এবং রাস্তার মাঝেই সে অনেক সাথী জুটিয়ে নিচ্ছে। তারা তারই মতো ঘর হতে সবাই বাহির হয়েছে পথে। পায়ে ঠুনু ঠুনু বাজে নুড়ি। নুড়ি শব্দের অর্থ পাথর, ছোট ছোট পাথর, সেটাকে নুড়ি বলে। পায়ে ঠুনু ঠুনু বাজে নুড়ি, এই নুড়ির যে পায়ে বাজে শব্দের অর্থ কি? জি স্যার। বাজে শব্দের অর্থ কি? বাজে শব্দের অর্থ হচ্ছে যে মানে একটা মানে কি বলবো, বাজে মানে তো বাজে শব্দ হচ্ছে, মানে শব্দ, আচ্ছা, হ্যাঁ। বাজে মানে শব্দ তৈরি করছে, শব্দ হ্যাঁ, উৎপন্ন করছে। হ্যাঁ, এইটা একটা অর্থ হতে পারে। আরেকটা অর্থ হচ্ছে পায়ে ছন্দ বাজা। হওয়া। না না, পায়ে, আমি বলি, পায়ে বাজা হচ্ছে পায়ে আটকানো। অনেক অনেক জায়গায় বলে শুনবা যে পায়ে বাজতেছে জিনিসটা, বা পায়ে বেঁধে যাচ্ছে, অর্থাৎ পায়ে আটকে যাচ্ছে জিনিসটা। তো পায়ে ঠুনু ঠুনু বাজে নুড়ি, অর্থাৎ পায়ে এই ছোট ছোট পাথরগুলো আটকাচ্ছে। এরপরে যে বাজিতেছে আছে, যেন বাজিতেছে মল চুরি, এই ক্ষেত্রে এটা হচ্ছে সাউন্ড করতেছে, এই শব্দে ব্যবহৃত হবে। মল শব্দের অর্থ কি? পায়ের অলংকার। পায়ের অলংকার, হ্যাঁ। মলের আরেকটা অর্থ আছে, সেটা কি? মলমূত্র হিসেবে আমরা যেটা বলি সেটা। তো এটার দুই ধরনের শব্দ আছে, শব্দের অর্থ আছে। তো যেন বাজিতেছে মল চুরি, গায়ে আলো করে ঝিক ঝিক, যেন পড়েছে হীরার চিক। তো চিক মানে হচ্ছে ঔজ্জ্বল্য, হীরার একটা আলোর ছটা এসে পড়েছে, সেটাকে বলা হচ্ছে হীরার চিক। আচ্ছা, আমরা ছোটবেলায় রেলগাড়ি একটা কবিতা পড়েছিলাম না? Yes, sir. জি তখন স্যার। খুব সম্ভবত আমরা পড়েছিলাম যে ঝিকঝিক করে রেলগাড়ি চলে। তো দেখো যে এখানে অনেকভাবে পরিবর্তন করে এই শব্দযুক্ত গুলো হচ্ছে। ওইখানে ঝিকে ঝিক একটা শব্দ ছিল, সেটা হচ্ছে যে শব্দ অর্থে বোঝাচ্ছে, আর এইখানে ঝিকে ঝিক হচ্ছে আলোর ঔজ্জ্বল্য গুলো কিভাবে খেলা করছে সেটাকে বোঝাচ্ছে। ঝিকি ঝিক, ঝিকিমিকির সাথে মিলে ঝিকি ঝিক। মুখে কলকল কত ভাসে, ভাষা থেকে ভাসিয়ে চলে আসে। তো আগেকার দিনে হচ্ছে একটা রীতি ছিল যে কোনো নাম থাকলে ওই নামের শেষে যদি আকার থাকে সেটা একার হিসেবে বসে। যেমন কারো নাম যদি বিমলা হিসেবে থাকতো, তাকে একটু আদর করে বলতো বিমলে। কমলা, কমলে, ঠিক আছে? কমলে, তুমি এদিকে আসো। তোমরা আগেকার সাহিত্যগুলা যদি পড়ো, যেমন শরৎচন্দ্র বা বঙ্কিমের সাহিত্যে, উপন্যাস বা গল্প, এই ধরনের সাহিত্যে দেখা যাচ্ছে যে এই নাম শব্দগুলো এইভাবে ব্যবহার করা হয়। তো এইখানে দেখো ছন্দ মিলানোর জন্য কিন্তু ভাষাকে ভাষে হিসেবে বসানো হয়েছে। মুখে কলকল কত ভাষে, কলকল আরেকটা শব্দদ্বিত্ব চলে আসলো। এত কথা কোথা হতে আসে, কোথা অর্থাৎ কোথায় থেকে এত কথা আসে। শেষে সখিতে সখিতে মেলি, সখিতে সখিতে মানে কি, অনেক সখিতে মানে অনেক বন্ধু, অনেক বান্ধবীরা মিলে।
হেসে গায়ে গায়ে হেলাহেলি। হেসে গায়ে গায়ে, এই যে দেখো এখানে কিন্তু ব্যতিহার হচ্ছে পরস্পর, ব্যতিহার হচ্ছে হেলাহেলি, স্যার অর্থাৎ হেলে হেলে পড়ছে। হেলাহেলিও তো শব্দ দিত। হ্যাঁ, গায়ে গায়ে শব্দ দিত, হেলাহেলিও শব্দ দিত। গায়ে গায়ে অর্থাৎ একজন আরেকজনের গায়ে, হেলাহেলি মানে হচ্ছে একজন আরেকজনের গায়ে হেলে গিয়ে। কোলাকুলি, একজন আরেকজনের সাথে কোলাকুলি করে। শেষে কোলাকুলি কলরবে, তারা এক হয়ে যায় সবে। যখন কলকল ছোটে জল, কাপে টলমল ধরাতল। এই কলকল শব্দদিত্য, টলমল এটা শব্দদিত্য। নট নেসেসারি যে দুইটা শব্দ সেম হতে হবে। এইখানে ব্যতিহার অর্থ হেলাহেলিও হতে পারে, দেখো একটু চেঞ্জ হয়ে শব্দদিত্য হয়ে গেল। আবার একটা বর্ণই চেঞ্জ হয়ে গেল, টলমল, টলটল না হয়ে টলমল হয়ে গেল। নিচে পড়ে ঝড়, পাথর কেঁপে ওঠে থরথর। শিলা খান খান যায় টুটে, নদী চলে পথ কেটে কুটে। এই কেটে কুটে এটাও শব্দদিত্য। ধারে গাছগুলো বড় বড়, দেখো আগেকার বড় শব্দে ওকার ব্যবহার করা হতো। ইয়েস স্যার। ধারে গাছগুলো বড় বড়, তারা হয়ে পড়ে পড়, অর্থাৎ পড়ে যাচ্ছে এমন, হেলে পড়ে যাচ্ছে এমন, সেটাকে বলা হচ্ছে পড়। এরকম একটা ভাব। কত বড় পাথরের চাপ, জলে খসে পড়ে ঝুপঝাপ। পাথরের চাং যদি ঝরে পড়ে, ফাঁস করে পানিতে পড়ে যায়, তখন তো এটা শব্দ হয় ঝুপঝাপ। তখন মাটি গোলা ঘোলা জলে। মাটি গোলা মানে কি? মাটির একটা আস্ত চাক, খন্ড। মাটি গোলা ঘোলা জলে, ফেনা ভেসে যায় দলে দলে। জলে পাক ঘুরে ঘুরে ওঠে। পাক মানে কি? স্যার কাদা। স্যার কাদা। না, এটা একটা পঙ্ক। তোমাদের ভুল হয়। যদি চন্দ্রবিন্দু থাকতো পাক, স্যার সেটা হচ্ছে কাদা। আর এই পাক মানে হচ্ছে ঘূর্ণি, ঘূর্ণিটাকে পাক বলা হচ্ছে। ও আচ্ছা, মানে ওকে স্যার। আচ্ছা, পঙ্ক থেকে কিন্তু পাক শব্দটা আসছে, ওই যে চন্দ্রবিন্দু। নাসিক্য শব্দ হলে, যদি সংস্কৃতে নাসিক্য শব্দ থাকে, নাসিক্য ধ্বনি থাকে, সেটা যদি কোনো কারণে বাংলা শব্দে উজ্জ হয়ে যায়, সেটাকে আমরা নাসিক্য ধ্বনি হিসেবে ব্যবহার করি। যেমন চন্দ্র থেকে চাঁদ, চন্দ্রবিন্দু হয়ে গেল কিন্তু। তেমনি পঙ্ক থেকে পাক, এই যে নাকি নাকি করে বলতেছি আমি, বুঝতে পারছো? জি স্যার। ইয়েস। পাক, হ্যাঁ। জলে পাক ঘুরে ঘুরে ওঠে, অর্থাৎ ঘূর্ণি হয়ে জলটা ঘুরে ঘুরে ওঠে, যেন পাগলের মতো ছোটে। কেউ কি কিছু বলছো? না স্যার। আচ্ছা। কোথাও ধুধু করে বালুচর, সেথায় গাং শালিকের ঘর। সেথায় কাছিম, কাছিম শব্দ অর্থ কচ্ছপ। কাছিম বালির তলে, আপন দিন পেরে আসে চলে। আচ্ছা, আগেকার দিনে দেখা যেত, এখন কমে গেছে, আগে দেখা যেত যে নদীর যে চর আছে বা বিলের চর, চর পরে, এই সকল চরে হচ্ছে কচ্ছপ দেখা যেত। মাঝে মাঝে খেতেও অনেক সময় কচ্ছপ দেখা যেত, বুঝছো? এই কচ্ছপ গুলা অনেকে খেত, বিশেষ করে আদিবাসীরাও খেত। বর্তমানে আদিবাসীরা বেশি খায়, আর সাধারণ মানুষগুলা খায় না এগুলো। যারা খুব গরিব, খেতে পায় না, তারা দেখা যাচ্ছে যে এই ধরনের শামুক ঝিনুক তুলে, কচ্ছপ তুলে, এগুলো তুলে খাচ্ছে। সেথায় শীতকালে বুনো হাঁস, কত ঝাঁকে ঝাঁকে করে বাস। এই দেখো বুনো হাঁসের কথা কেন আসলো? সাধারণত অন্যান্য সময় পাখি খুব একটা দেখা শীতকালে যায় না, হচ্ছে শীতকালে হ্যাঁ বুনো হাঁস, জড়ো হয়। আর পরিযায়ী পাখি। হ্যাঁ, পরিযায়ী পাখি। পরিযায়ী অর্থাৎ কি? এটা মাইগ্রেশন করে এখানে যাযাবর। চলে আসে। যাযাবর, হ্যাঁ রাইট। কত ঝাঁকে ঝাঁকে করে বাস, সেথায় দলে দলে চখাচখি। চখাচখি মানে কি? তো চকাচকি বলতে সাধারণত হাঁস, এক ধরনের হাঁস বোঝায়, হাঁস কিন্তু স্যার এখানে স্যার চকাচকি হাঁসের নাম এসেছে কারণ তারা দুজন একসাথে থাকে, পেয়ার। এই জন্য স্যার এই নাম দেওয়া হয়েছে।
বাহ, তোমাদের তো ভালোই বুঝেছে টিচার। চকাচকির এটা যদি আমরা শুদ্ধভাবে বাংলায় বলি, শুদ্ধ নাম যেটা সংস্কৃতে, চক্রবাক। চক্রবাক স্যার, বানানটা যদি বলতেন। চক্র, চক্র নর্মালি যেভাবে হয়। স্যার 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 কেউ কি কিছু বলতেছো? জি স্যার, হ্যাঁ ক্লাস বলো। আর কতক্ষণ আছে? ক্লাস তো 2 ঘন্টার। আচ্ছা। আচ্ছা, এটা হচ্ছে রিভিশন ক্লাস, হচ্ছে 2 ঘন্টার ক্লাস। তো আমরা মাঝখানে হচ্ছে 15 মিনিট একটা ব্রেক দিব। আচ্ছা, কে কোশ্চেনটা করলা? শাকিল? ইয়েস স্যার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমরা হচ্ছে যে আর 15 মিনিট করে হচ্ছে একটা ব্রেক দিব, 7টায় আবার জয়েন করবো। ওকে স্যার। আচ্ছা, চক্রবাক। চক্রবাক এটা হাঁস, হাঁস জাতীয় পাখি যেটা বললাম। চখাচখি অর্থাৎ ছেলে চক্রবাক, মেয়ে চক্রবাক। কাজী নজরুলের কিন্তু একটা কাব্যগ্রন্থ আছে চক্রবাক নামে। ইয়েস। আচ্ছা, সেথায় দলে দলে চখাচখি করে সারাদিন বকাবকি, সেথায় কাদা খোঁচা তীরে তীরে, কাদায় খোঁচা দিয়ে দিয়ে ফিরে, কাদায় খোঁচা দিয়ে দিয়ে ফিরে। কাদা খোঁচাও একটা পাখি, তার ঠোঁটটা হয় অনেক লম্বা স্যার ওই ঠোঁট দেশের কাদার এবং মধ্যে দিয়ে করে তো কি বলে এটা, শামুক টামুক পোকামাকড় ধরে ধরে খায়। খায় বা ইয়েস স্যার, সেটাকে কাস্তে চড়া কাদা বলেন। খোঁচা। সে কি বলে? পাখিটাকে সে কাস্তে চড়া নাকি স্যার ওটা আলাদা পাখি? এই নাম, এই নাম কখনো শুনি নাই, বাট সবসময় আমি কাদা খোঁচাই শুনে আসছি। এমনকি আমি যখন গ্রামে একবার দেখা হয়েছিল এই পাখির সাথে, তখন হচ্ছে যে এক লোককে জিজ্ঞেস করলাম এই পাখির নাম কি, তখন উনিও বললো যে কাদা খোঁচা। ঠোঁটটা একটু লম্বা হয়, বাঁকা হয় না, কিন্তু সোজা হয়, একদম লম্বা হয়, কয়েক ইঞ্চের মতো। কাদায় খোঁচা দিয়ে দিয়ে ফিরে, নদী চলেছে ডাহিনে বামে, ডাহিনে শব্দ অর্থ হচ্ছে ডানে, ডানে বামে, কভু কোথাও সে নাহি থামে, সেথায় গহন গভীর বন, তীরে নাহি লোক নাহি জন, শুধু কুমির নদীর ধারে, সুখে রোদ পোহাইছে পারে। আগে কুমির থাকতো, বর্তমানে কুমির একদমই কমে গেছে। মানুষ দেখা যায় যে কুমির দেখলেই লাঠি নিয়ে মারতে আসে। বর্তমান প্রজাতির, শুধু কুমির নদীর ধারে, সুখে রোদ পোহাইছে পারে। পোহাইছে মানে পোহাচ্ছে, রোদ পোহাচ্ছে। বাঘ ফিরিতেছে ঝোপে ঝোপে, ধারে পড়ে আসি এক লাফে, কোথাও দেখা যায় চিতাবাঘ, তাহার গায়ে চাকা চাকা দাগ। চাকা চাকা শব্দযুক্ত। রাতে চুপি চুপি আসে ঘাটে, জল চকচক করি চাটে। এটা একটা শব্দদ্বিত্ব। সব এই শব্দদ্বিত্বটা অ্যাকচুয়ালি শব্দই বোঝাচ্ছে যে পানি। আচ্ছা, কার কথা বলা হচ্ছে এখানে? চিতাবাঘের কথা বলা হচ্ছে। রাতে চুপি চুপি আসে ঘাটে, দেখবা যে জলের ধারে যখন কোনো প্রাণী চেটে চেটে পানি খায়, একটা শব্দ হয় চকচক। যাদের তোমাদের বিড়াল আছে, বিড়াল তোমরা এই সাউন্ডটা পেতে পারো যে চকচক করে পানি খাচ্ছে চেটে চেটে। হেথায় যখন জোয়ার ছোটে, নদী ফুলিয়ে ঘুলিয়ে ওঠে। আচ্ছা, জোয়ারে কেন, জোয়ার বলতে কি বুঝো আর ভাটা কি? স্যার জোয়ার তো স্যার ওই যে চাঁদের আকর্ষণের কারণে যখন কিছু ঘন্টার জন্য নদীর বা সাগরের পানি একদম সামনে চলে আসে যখন তীরের মধ্যে, আর ভেরি গুড, ভাটার সময়টা ভেরি গুড। স্যার ভাটার সময়টা হ্যাঁ, পিছনে চলে যায়। হ্যাঁ, চাঁদের একটা আকর্ষণ বল আছে। এই আকর্ষণ বলের কারণে হচ্ছে যে পানিগুলো একদিকে টান অনুভব করে, এই কারণে উঁচু হয়ে ফুলে যায়, এটাকে জোয়ার বলি। আর যখন এটা নেমে যায়, চাঁদ সরে যায়, এটাকে আমরা ভাটা বলি।
হেথায় যখন জোয়ার ছোটে নদী ফুলিয়ে ঘুলিয়ে ওঠে। এই ফুলিয়ে ঘুলিয়ে এটাকেও এক ধরনের শব্দদ্বিত্ব বলা যায় ছন্দ মিলানোর জন্য। তখন কানায় কানায় জল কত ভেসে আসে ফুল ফল, ঢেউ হেসে ওঠে খল খল, তরি করি ওঠে টলমল। নদী অজগর সম ফুলে, গিলে খেতে চায় দুই কূলে। অজগর, অজগর সম, অজগর সাপের মতো আর কি। অজগর সাপ যখন একটা দেখা যায় যে আমরা ন্যাশনাল জিওগ্রাফিতে দেখি একটা পুরো ছাগল খেয়ে ফেলতেছে, ফুলে যাচ্ছে, তো এটাই বলছে নদী অজগর সম ফুলে, গিলে খেতে চায় দুই কূলে। নদীর দুই কূলকে গিলে খেতে চায়। আবার ক্রমে আসে ভাটা পড়ে, এই যে জোয়ার ভাটা, ভাটা শব্দে কিন্তু চন্দ্রবিন্দু আছে। আবার ক্রমে আসে ভাটা পড়ে, তখন জলে যায় সরে সরে। তখন নদী রোগা হয়ে আসে, কাদা দেখা যায় দুই পাশে। বেরোয় ঘাটের সোপান যত, যেন বুকের হাড়ের মতো। ঘাটের সোপান, সোপান মানে কি? ধাপ, সিঁড়ির যে ধাপগুলো আছে সেটাকেই বলা হচ্ছে ঘাটের সোপান। যেন বুকের হাড়ের মতো, হাড় যেমন শুকিয়ে যাওয়া বুকে দেখবা যে হাড়গুলো ভেসে উঠতেছে, নদীর পাড়ে পাড়ে যে সিঁড়িগুলো আছে ওগুলো এরকম ভেসে ওঠে ভাটার সময়। আচ্ছা, এইখানে তিন টাইপের শব্দ দ্বিত্বের কথা বলা হচ্ছে। এটা ধনাত্মক দ্বিত্ব, অনুকার দ্বিত্ব, পুনরাবৃত্ত দ্বিত্ব। ওই যে আমি মাঝখানে বলে আসলাম যেটা ধ্বনি বুঝাবে অর্থাৎ শব্দ হওয়াকে বুঝাবে, সেটা হচ্ছে ধনাত্মক দ্বিত্ব। শো শো বাতাস বচ্ছে, সাপ হিস হিস শব্দ করে, কুটুস কুটুস করে কামড়ানো, এগুলো হচ্ছে ধনাত্মক দ্বিত্ব। আর অনুকার দ্বিত্ব অর্থাৎ এই শব্দটার সাথে মিল করে অন্য একটা শব্দ হবে। যেমন ওই যে পড়তেছিলাম আমরা টলমল, দেখো টল শব্দের সাথে মিল করে কিন্তু মল শব্দটা মিলে গেল, টলমল। কোলাকুলি, এগুলোকে বলা হয় অনুকারদিত্ব, অর্থাৎ একই রকম হবে না কিন্তু একটু অমিল হয়ে সাথে মিলে যাবে। ছাগল টাগল, ঝাল টাল, হ্যান ত্যান বা হেন তেন, লুচি ফুচি, এই ধরনের। পুনরাবৃত্ত দ্বিত্ব অর্থাৎ সেম জিনিসটাই দুইবার হবে। উড়ু উড়ু, গরম গরম, হায় হায়, ঘুম ঘুম, হঠাৎ হঠাৎ। আচ্ছা, এবার আমাকে বলো যে এখানে গলাগলি এটা কোন ধরনের দ্বিত্ব? অনুকার। স্যার অনুকার। হ্যাঁ, আচ্ছা এবার জল জল। এটা হচ্ছে পুনরাবৃত্ত। স্যার এটা পুনরাবৃত্ত। আচ্ছা, টাপুর টুপুর। স্যার এটা অনুকার। হচ্ছে স্যার অনুকার। টাপুর টুপুর কি অনুকার? ধনাত্মক। স্যার অনুকারই তো হওয়ার কথা স্যার, ধনাত্মক তো হবে না। কেন বৃষ্টি বলে টাপুর টুপুর শব্দ হয় না? ও স্যার আমি শুনছি কাপড় চোপড়, স্যার আমি শুনতে ও পাইছি এটা। না, কাপড় চোপড়। স্যার কাপড় চোপড় ধনাত্মক। হ্যাঁ, কাপড় চোপড় অনুকার, ঠিক আছে। এরপর শ্রেয়া বলো তো কনকনে। কনকনে অনুকার। হ্যাঁ, ঠিক আছে। ধনাত্মক না, স্যার কনকনে তো ধনাত্মক হবে স্যার। ধনাত্মক। আচ্ছা, কনকনে কেন ধনাত্মক? কারণ ঠান্ডা লাগলে তো কনকনে ঠান্ডাই লাগে। ও না স্যার, না স্যার এখানে কি শব্দ অনুকারই হবে। হচ্ছে? না স্যার অনুকারই হবে। দেখো ধ্বনি শব্দটা, ধ্বনি শব্দের অর্থ কি? ধ্বনি মানে কি? আওয়াজ হওয়া। ধ্বনি মানে আওয়াজ। এই ধ্বনি থেকে ধনাত্মক আসছে, তার মানে যখন আওয়াজ বুঝাবে তখনই ধনাত্মক হবে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এটাও একটা ধনাত্মক শব্দ। এই যে কে গান গাচ্ছ সেটাও। স্যার হ্যাঁ, কে একজন বোধহয় গান গাচ্ছিল। আচ্ছা, যাই হোক।
আচ্ছা, এই শব্দ দিতে তো আর কোনো সমস্যা নাই তোমাদের, তাই না? কারো কি কোনো সমস্যা আছে শব্দ দিতে? স্যার No, sir. না স্যার। আচ্ছা আচ্ছা, এবার খুবই একটা ইম্পর্টেন্ট টপিক, বাক্য। বাক্যর উদ্দেশ্য, বিধেয়, এগুলো আমরা পড়বো। আচ্ছা, তোমরা তো জানোই বাক্যের উদ্দেশ্য কি আর বিধেয় কি। ভূমিকা বলো তো জি। আমাকে, উদ্দেশ্য কি আর বিধেয় কি? জি স্যার। ভূমিকা, জি স্যার। হ্যাঁ একটু আমাকে বলো তো উদ্দেশ্য ও বিধেয় কি? উদ্দেশ্য মানে মানে কোনো কিছুকে মানে একটা কি বলবো স্যার, কোনো কিছুকে মানে উদ্দেশ্য করে যেটাকে বলা হয়। আচ্ছা, তুমি হয়তো বুঝতে পারছো কিন্তু বলতে একটু অসুবিধা হচ্ছে। আচ্ছা, আমি একটু বলি যে উদ্দেশ্য হচ্ছে একটা বাক্যের যে কর্তা থাকবে তাকে উদ্দেশ্য বলে, এবং কর্তা ছাড়া বাক্যের বাকি যে শব্দটা আছে সেটাকেই বিধেয় বলে। জি এই স্যার। দুইটা অংশ আছে বাক্যে। যেমন হুম। আমি যদি বলি স্বামীজি একটি শ্বেতপদ্ম আনিলেন, স্বামীজি এখানে কর্তা, এবং জি। বাক্যের বাকি পুরো অংশটাই হচ্ছে বিধেয়। একটি শ্বেতপদ্ম আনিলেন, এটা বিধেয়। তো আমি এটা তোমাদের একটু ডিটেলে খাতায় লিখে রাখতে পারবো সম্প্রসারণের ক্ষেত্রে। তো উদ্দেশ্য বিধেয় তোমরা জানো, এখানে যা লেখা আছে কোনো বাক্যে যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় তাকে সেটা উদ্দেশ্য, অর্থাৎ বাক্যের কর্তা। এবার হচ্ছে উদ্দেশ্যের প্রসারক, বিধেয়ের প্রসারক। ঠিক আছে? তো উদ্দেশ্য কয়েক ভাবে প্রসারিত হয়, আমি বলে রাখতেছি, একটু শোনো মনোযোগ দিন। একটা হচ্ছে সম্বন্ধ পদ দ্বারা সম্প্রসারিত হয়, আর এটা হচ্ছে বিশেষণ যোগে সম্প্রসারিত হয়, সমার্থক বাক্যাংশ যোগে সম্প্রসারিত হয়, বিশেষণ স্থানীয় বাক্যাংশ যোগে, অসমাপিকা ক্রিয়া বিশেষণ যোগে। এইভাবে হচ্ছে উদ্দেশ্য সম্প্রসারিত হয়। আমি যদি উদাহরণগুলো বলি, তোমরা এই উদাহরণটা লিখে রাখতে পারো এবং নিচে দাগ দিয়ে রাখতে পারো, তাহলে তোমরা প্রকারভেদ গুলো মনে রাখতে পারবে। তো স্বামী, মূল বাক্যটা যদি আমি বলি, স্বামীজি একটি শ্বেতপদ্ম আনিলেন, এটাকে আমি লিখে দিলে তোমাদের জন্য ভালো হবে নাকি মুখে বললে ভালো হবে? লিখে দিলে। ওকে, লিখে দিচ্ছি তোমাদের জন্য। প্রথমে শব্দটা হচ্ছে স্বামী, স্বামীজি একটি শ্বেতপদ্ম আচ্ছা, স্বামীজি একটি শ্বেতপদ্ম আনিল, এটা স্যার, হ্যাঁ বলো। স্বামীজি এখানে উদ্দেশ্য আর একটি শ্বেত পদ্ম আনিলেন, এটা বিধেয়, তাই না? হ্যাঁ, বিধেয়। এবার এটাকে আমরা সম্প্রসারিত করব। আচ্ছা, এখানে এই বাক্যটার অর্থটা একটু বুঝিয়ে দিই। স্বামীজি বলতে হচ্ছে স্বামী বিবেকানন্দকে বোঝানো হচ্ছে। তো স্বামীজি একটি শ্বেতপদ্ম আনিলেন, ঠিক আছে? এখন এটাকে যদি আমি বিশেষণ যোগে করতে চাই, সম্প্রসারিত, এই উদ্দেশ্যটাকে সম্প্রসারিত করবো। তার মানে কি, এই যে স্বামীজি আছে, স্বামীজি এই শব্দটাকে আমি সম্প্রসারিত করবো আস্তে আস্তে। দেখো কিভাবে সম্প্রসারিত করছি। প্রথমে হচ্ছে বিশেষণ যুগে, বীর, সন্ন্যাসী,
স্বামীজি একটি শ্বেতপদ্ম আনিলেন। এটা হচ্ছে বিশেষণ যোগে। ঠিক আছে, স্যার হ্যাঁ বলো। স্যার যদি আমাদের 45-এ একটু ব্রেক দিতেন, 45 থেকে 7টা পর্যন্ত। শিওর শিওর, 45 থেকে ব্রেক দিব। আমি একটু আর 2 মিনিট আছে তো, 2 মিনিট একটু পড়িয়ে নিই। আচ্ছা, প্রথমটা তো বিশেষণ দেখালাম, এরপরটা আমি যদি বলি আরেকবার যদি বিশেষণ অ্যাড করি, বেদান্ত কেশরী বীর সন্ন্যাসী স্বামীজি একটি শ্বেতপদ্ম আনিলেন। বেদান্ত কেশরী বীর সন্ন্যাসী স্বামীজি একটি শ্বেতপদ্ম আনিলেন। দেখো স্যার এইখানে, হ্যাঁ বলো। আহ ওই যে 6:45 থেকে যদি 7টায় দিতেন তাহলে 7টার দিকে আজান দেয়, নামাজ পড়তে হবে, ও, সমস্যা তোমাদের হয়েছে। তোমাদের দিকে 7টার দিকে দেয়? হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে কি আমরা 7টার সময় ব্রেক দিব? কি বলো তোমরা বাকিরা? স্যার 6:50 সময় দিলে কেমন হয়? হ্যাঁ, সেটা করা না যায়। স্যার, না স্যার, তাহলে তো 15 মিনিট ব্রেক। না তাহলে তো আচ্ছা শোনো, আমি 6:50 থেকে তোমাদের 7:10 পর্যন্ত দিব, তাহলে কি ঠিক আছে? ওকে তাহলে স্যার। 7:05 পর্যন্ত দেওয়া যায়। আহ, আচ্ছা, আমি 7:10 পর্যন্তই দিই তোমাদের, যাও। আচ্ছা 20 স্যার। মিনিট ব্রেক, 5 মিনিট বাড়াই দিলাম। আচ্ছা, এখানে এই দুইভাবে আমরা বিশেষণ যোগে করলাম। এবার যদি বিশেষণ স্থানীয় বাক্যাংশ যোগে করি, তাহলে বিশ্বজয়ী বেদান্ত কেশরী। এটা সামনে যদি আমি লাগাই, বিশ্ব জয়ী বেদান্ত কেশরী বীর সন্ন্যাসী স্বামীজি, এটাকে আমরা বলবো বিশেষণ স্থানীয় বাক্যাংশ যোগে। খেয়াল করো কিভাবে বড় হচ্ছে সব উদ্দেশ্যগুলো। এরপরে আছে হচ্ছে সর্বনাম পদ যুগে যদি আমরা বলি, বা অসমাপিকা ক্রিয়া যুগে আমরা যদি বের করতে চাই। আচ্ছা না থাক, এর থেকে আর বড় করলাম না, তোমরা শুধু মনে রাখো যে এভাবেও সম্প্রসারিত হতে পারে। ঠিক আছে, দেখো একটা শব্দ, জাস্ট শুধু স্বামীজি শব্দটাকে কত ভাবে আমি সম্প্রসারিত করলাম। তো এইখানে তোমাদের ওই জিনিসগুলো লেখা আছে যে উদ্দেশ্যের প্রসারক, বিধেয়ের প্রসারক। আচ্ছা, এখানে যদি উদ্দেশ্যের প্রসারক, তাহলে আমি বলি বাতাস বইছে, এটা কি হবে বলতো? উদ্দেশ্যের প্রসারক যদি আমি যোগ করি, একটু বড় করে বলো, কি করে বলো? স্যার স্যার দক্ষিণা বাতাস বইছে। দক্ষিণা বাতাস বইছে, সমুদ্রের পাড়ে বাতাস বইছে। সমুদ্রের পারে বাতাস বইছে, বিশেষণ স্থানীয় বাক্যাংশ যোগে। স্যার আর উত্তর দিক দিয়ে আসা ঠান্ডা বাতাস বইছে। উত্তর দিক দিয়ে কি? স্যার উত্তর দিক দিয়ে আসা কনকনে ঠান্ডা বাতাস বইছে। উত্তর দিক, এটা খুব সম্ভবত বিধেয়তে চলে যাবে। ঠিক আছে, আর ঠান্ডা কনকনে যেটা বললা, সেটা তো তোমার উদ্দেশ্যকে সম্প্রসারিত করছে, বাতাসটাকে সম্প্রসারিত করছে। সেই ক্ষেত্রে শুধু ও ঠান্ডা আচ্ছা কনকনে হচ্ছে প্রসারক হিসেবে বুঝবে। আচ্ছা, এরপরে আরেকটা বলি আমি। স্যার এটা দেওয়া যায় না যে বাহিরে তুলকালাম বাতাস বইছে? বাহিরে, বাহিরে বিধেয়ের প্রসারক, বাহিরের ও, সাথে বাতাসের কিন্তু কোনো সম্পর্ক নাই। তাহলে তুলকালাম বাতাস বইছে। হ্যাঁ, হতে পারে বিশেষণ হিসেবে। আচ্ছা, দস্যু দল ধরা পড়েছে, এটা কি হবে? উদ্দেশ্য সম্প্রসারণ কিভাবে হবে এরপর?
দুর্ধর্ষ দস্যু দল ধরা পড়েছে। হ্যাঁ, হতে পারে। কুখ্যাত দস্যুদল ধরা হ্যাঁ পড়েছে। হ্যাঁ, কুখ্যাত হতে পারে। আচ্ছা, এই তোমরা দুইজনে খালি বলতেছো, বাকিরাও কিছু বলো। আচ্ছা, ভাই এসেছে। আচ্ছা, উদ্দেশ্য প্রসারক। হ্যাঁ, উদ্দেশ্যের পোশাক, বিধেয় তো এখন পড়াই নাই। আচ্ছা, উদ্দেশ্য আমার বড় সম্পর্কে। ভাই এসেছে। স্যার, বাড়ির মধ্যমণি হ্যাঁ হ্যাঁ, হচ্ছে হচ্ছে, বলো। বাড়ির মধ্যমণি ভাই এসেছে, বাক্যটা কিরকম একটা খাপছাড়া লাগতেছে। বাড়ির বিদেশ মধ্যমণি। থেকে ভাই বাড়ির এসেছে। বাড়ির মধ্যমণি আমাদের বড় ভাই এসছে। হ্যাঁ হ্যাঁ, এটা হয়। এটা হয়, হ্যাঁ। আরেকজন কি বলতে গিয়ে আটকে গেলা? স্যার বিদেশ থেকে আমার বড় ভাই এসেছে। বিদেশ থেকে বিধেয় প্রসারক হয়ে যাবে। হ্যাঁ, বিদেশ থেকে কিন্তু দেখো উদ্দেশ্যের সাথে কিন্তু মিলছে না। ঠিক আছে, ভাইয়ের সাথে কিন্তু সম্পর্কিত না, কর্তার সাথে সম্পর্কিত, এই ডিরেক্টলি সম্পর্কিত এই ধরনের শব্দ। আচ্ছা, বিধেয় প্রসারকটা পড়ালে হয়তো তোমরা এটা ক্লিয়ার বুঝতে পারবে। আচ্ছা, আমি তোমাদেরকে এখন ব্রেক দিচ্ছি, আমরা 7টা 10-এ আবার জয়েন করব। তোমরা জয়েন করেই থাকতে পারো, মিউট করে থাকতে পারো, কোনো অসুবিধা নেই। ওকে স্যার। আচ্ছা আচ্ছা স্যার। স্যার। এরপর থেকে যখনই ভুলে যাবো একটু মনে করে দেবে প্লিজ, ঠিক আছে? আচ্ছা, এতক্ষণ আমরা 99 পর্যন্ত শেষ করে ফেলছি। এরপর হচ্ছে পঞ্চম পরিচ্ছেদ। পঞ্চম পরিচ্ছেদে শুরু হচ্ছে বানান। বানান ও অভিধান। আচ্ছা, তোমাদের কাছে কি বাংলা ডিকশনারি আছে সবার কাছে? না স্যার। একটা বাংলা ডিকশনারি রাখা ভালো। জি স্যার, আছে। বাংলা একাডেমির বাংলা অভিধান। আচ্ছা, বাংলা। ইয়েস স্যার, আছে। আচ্ছা, যাদের কাছে আছে তারা দেখবে যে প্রথমে শব্দটা দেয়া থাকে, তারপরে শব্দটা ভেঙে লেখা থাকে, তারপরে লেখা থাকে এটা কি সর্বনাম, ক্রিয়া, অব্যয় নাকি বিশেষণ। ওই সংক্ষেপে ক্রি, বি, বিন, স, এভাবে হচ্ছে সর্বনাম, ক্রিয়া, বিশেষণ, অব্যয়, এগুলোকে ছোট করে লেখা থাকে। অথবা হ্যাঁ, এভাবে আমরা বানানগুলো এখান থেকে বা এটার ব্যুৎপত্তি যেটাকে বলে, আসলে উৎস যেটাকে বলে, সেই উৎসটা আমরা বুঝতে পারি তখন ডিকশনারি পড়ে। তো এই অধ্যায়টা তোমাদের বানানের উপরে, বানান ও অভিধান। অর্থাৎ তোমরা বানানটা ঠিক করে লিখবে, প্লাস হচ্ছে অভিধান থেকে সেই শব্দটার উৎপত্তি বের করবে, অর্থাৎ অর্থ বের করবে, বানানটা কোত্থেকে আসলো, কিভাবে আসলো, সেটাকে বোঝার চেষ্টা করবে। আচ্ছা, তো এটার জন্য সবচেয়ে বেশি যেটা জরুরি সেটা হচ্ছে যে একটা ডিকশনারি হাতে থাকা। না হলে আমরা এটার যে বানান সঠিক নাকি ভুল হচ্ছে সেটা আমরা বুঝতে পারবো না। আপাতত আমি এই পরিচ্ছেদটা তোমাদেরকে পড়িয়ে বুঝিয়ে দিচ্ছি। তোমাদেরকে এটা ক্লাসে পড়ানো হয়েছিল? স্যার, ক্লাসে পড়ানো হয়নি, কিন্তু বাসায় পড়ছি। আচ্ছা, স্যার, ক্লাসে পড়ানো হয়েছিল আমাদের। এই যে নতুন নতুন টপিক আমাদের হয়নি। হয়ে গেছে। না স্যার। আচ্ছা আচ্ছা, এই যে নতুন নতুন টপিক গুলো আমরা পড়বো যখন, আগের পড়াগুলো কিন্তু মনে রাখবো। এই যে একটু আগে পড়লাম সমুচ্চারিত শব্দ, তারপর বিধেয় বিশেষণ, দেশের বিশেষণ, সম্প্রসারক, কিভাবে সম্প্রসারিত করব, এই জিনিসগুলো আমরা একটু মাথায় রাখবো। তাহলে হয় কি, আমরা রিলেট করতে পারবো যে আচ্ছা শব্দটা কোত্থেকে আসলো, কিভাবে আসলো। ঠিক আছে। আচ্ছা, এটা আমরা শুরু করি। কোন, এই যে এখানে যে মার্ক করা শব্দগুলা, এই মার্ক করা শব্দগুলো এই জন্য মার্ক করার কারণ এখানে বানানে ভুল আছে। ঠিক আছে, প্রথমে তোমরা চেষ্টা করবে, এরপরে না পারলে আমি বলে দিব। ঠিক আছে। কোন জাতি কতটা সক্ষম, জাতিতে হ্রস্ব ইকার,
যখন তোমরা বুঝে ফেলবে আচ্ছা সব বানানটা ভুল, কোনগুলো ঠিক হবে, সাথে সাথে বলে ফেলবে। তা নির্ণয়। স্যার নির্ণয় বানানে স্যার নির্ণয় বানানে এখানে মাঝের দন্তনয়ের পরিবর্তে মূর্ধন্য ব্যবহৃত হবে। ধন্য হবে। ঠিক আছে, করবার সবচেয়ে উৎকৃষ্ট মাপকাঠি হচ্ছে হ্যাঁ, উৎকৃষ্টর উৎকৃষ্টতা এখানে মূর্ধন্য স হবে। দন্তস্ব সংযুক্ত ট আছে, এখানে হচ্ছে মূর্ধন্য স সংযুক্ত ট হবে। ইয়েস স্যার। স্যার মূর্ধন্য স হবে। ঠিক আছে। শিক্ষা ব্যবস্থা। স্যার ব্যবস্থা এখানে বানানোর ভুল আছে, জফলা হবে। স্যার জফলার সাথে একটা আকার আছে যেটা লাগবে না স্যার আসলে। হ্যাঁ ঠিক আছে। আকারটা তোমাদের মধ্যে একটা প্রতিযোগিতামূলক ভাব আছে, which is good. এটাকে ধরে রাখার চেষ্টা করবো। বাট প্রতিযোগিতা করবা কিন্তু মাথায় রাখবা যে জিততেই হবে এমন কোনো কথা নেই, হারলেও কোনো সমস্যা নেই। প্রতিযোগিতায় অংশগ্রহণ করাটাই বড় বিষয়। অনেকে দেখা যায় যে লজ্জার কারণে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে না। আচ্ছা, বৈশিষ্ট্য লাস্টে জফলা হবে। বাদ গিয়েছে। জফলা হবে। হ্যাঁ, লাস্টে জফলা হবে। আকাঙ্ক্ষা। এখানে এখানে সংযুক্ত ক সংযুক্ত মূর্ধন্য স, মানে ক আকারের পর। আকাঙ্ক্ষা কি বললে আমি শুনলাম না, আবার বল। ক সংযুক্ত ক সংযুক্ত ক্ষীয়, মানে ক সংযুক্ত মূর্ধন্য স। হ্যাঁ, তুমি তো বেশি অনুসারে জায়গায় ইউরে পাওয়ার যুক্ত কথা। ক্ষীয়। কিও না, ও হ্যাঁ একেবারে বলা যায়। কিউ হবে। বললা আচ্ছা চলো আমি বলে দিই, তোমাদের অনেকের নেট প্রবলেম, কথা শোনা যাচ্ছে না, টাইম নষ্ট হচ্ছে। আমি বলি, আকাঙ্ক্ষা গেল। এবার জাতীয়, জাতীয়তে দীর্ঘইকার হবে। হ্যাঁ। আচ্ছা, এইটা তোমরা চাইলে আমি এই পুরা প্রবন্ধের হচ্ছে যে অর্থ বুঝিয়ে দিতে পারি, কিন্তু যেহেতু এখানে বানানের কথা বলা হচ্ছে, বানানটা নিয়ে আমরা কথা বলতে পারি। তোমরা কোনটা চাও? স্যার একটা কথা বলতে পারি? হ্যাঁ বলো। স্যার এগুলা আমরা নিজেরাই পড়তে পারবো, মানে এটা বোঝাই যায় বা চেষ্টা করলে পারবো, কিন্তু স্যার বর্ণানুক্রমে শব্দ সাজাই এটা আসলে আমাদের স্কুলে শেখানো হয়। আচ্ছা, বর্ণানুক্রমে শব্দ সাজাই। এটা কোথায় আছে একটু বলতে পারো? 100 পৃষ্ঠায়। আচ্ছা আচ্ছা। ও আচ্ছা, এটা মিস করে গেছি। আচ্ছা আচ্ছা, কোনো সমস্যা নেই। এখানে জিনিসটা আমরা জানি যে বাংলা বর্ণগুলো কি কি, ঠিক আছে? অ আ ই উ, এটার সিকোয়েন্সটা তো আমরা জানি যে কোনটার পরে কোনটা আসবে। এটা জানাটা আমার সবার প্রথমে জরুরি। এটা কি সবাই জানি আমরা? জি স্যার। না জানাটা খারাপ কিছু না, অনেকে হয়তো ভুলে যায়, অনেক ছোটবেলায় পরে ভুলে যায়। আচ্ছা, এখানে দেখো বর্ণানুক্রম আমরা কিভাবে বুঝবো? একে তো নর্মালি বর্ণগুলা বুঝবোই, এরপরে দেখো কিছু কিছু বর্ণ, যেমন সিও যেটা বললাম আমরা, ক মূর্ধন্য স সংযুক্ত, এই যে সংযুক্ত বর্ণগুলা ক এর পরপরেই চলে আসে কিন্তু, ঠিক আছে? অভিধান যদি আমরা পড়ি, অভিধান পড়লে তখন আমরা এই বর্ণানুক্রম বুঝতে পারবো। এখানে তোমাদের বর্ণানুক্রমটা দেয়া নেই। এখানে আমি বলছিলাম যে বাংলা ডিকশনারিটা থাকলে বর্ণানুক্রমটা বুঝতে সুবিধা হয়। যেমন ক এর সাথে মূর্ধন্য স যুক্ত হয়ে কিন্তু ক্ষীয় হয়ে যায়। যেহেতু এখানে প্রথম শব্দটা ক, সেই ক্ষেত্রে ক্ষীয় শব্দ দিয়ে যতগুলো শব্দ গঠিত হয়েছে সেই সবগুলো ক এর আন্ডারে চলে আসে, ক এর সাথেই চলে আসে অভিধান। এরপর ধরো ত
তয়ের সাথে খণ্ডতর মিল আছে, এই কারণে খণ্ডতর শব্দগুলো এখানে চলে আসে। এইভাবে দেখো বর্ণানুক্রম গুলো চলে আসছে। তো এখানে যখন একটা বাক্য দেয়া হবে এলোমেলো শব্দ দিয়ে, সেটাকে তোমার বর্ণ অনুক্রম অনুযায়ী সাজাতে হবে। অর্থাৎ দেখো, আমরা যদি ধরি এইখানে তাল, পাটি, দই, আতা, জাহাজ, টমেটো, শসা, কতগুলো শব্দ দেয়া আছে এলোমেলো ভাবে। একটা বর্ণক্রম অনুযায়ী সাজাতে হবে। অর্থাৎ বর্ণ সবার প্রথমে কোন বর্ণটা আসে? স্বর আ। স্বর আর আগে কি আর কোনটা আসে? ট আসে না, তালব্য আসে না, বর্গীয় জ আসে না, সবার প্রথমে আসে স্বর আ। এইখানে আতা শব্দটা আগে লেখা হচ্ছে। এবার আ এর পরে কোন শব্দটা আসে, কোন বর্ণটা আসে, সরি কোন বর্ণটা আসে? বর্গীয় জ। তার আগে কি কিছু আসে? বর্গীয় জর আগে প, দ, ট কিছুই আসে না। সেই ক্ষেত্রে আমরা জ লিখলাম, জাহাজ। এরপরে হচ্ছে এর পরের বর্ণটা কি? ট। জয়ের পরের বর্ণটা আমরা ট পাই। বুঝতে পারছো? টমেটো। হ্যাঁ, বর্ণক্রমটা কিভাবে সাজানো হচ্ছে এটা বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, বাকিগুলা কি আমার বলার দরকার আছে? আচ্ছা, তারপরে আরেকবার আমরা বলি আরেকটা জায়গায় একটু বলে দিই। সেটা হচ্ছে যে এই যে দেখো, এখানে ন ন কিন্তু সব জায়গায় নই আছে, তাই না? আচ্ছা, এখানে এক একটা এক এক ভাবে দেয়া আছে, প্রত্যেকটাই আমি তোমাদের জন্য বলে দিই। এখানে ক, আমরা বলতে পারবো স্যার। নিঃসংকোচ। আচ্ছা স্যার প্রথমে হবে নকশা, তারপর নিঃসংক, আমি বলি, একটু থামো। রাফিউল, তোমার কথা কেটে কেটে আসছে, একটু থামো, আমি বলি। আমার কথা কি ক্লিয়ার শোনা যায় সবার? স্যার, জি স্যার। তাহলে তাহলে আমি একটু বলি। চেষ্টা পরে করো, আমি আগে বুঝিয়ে দিই, অনেকে ও, বুঝে না তো। তো প্রথমে দেখো যে প্রথমে আমি চিন্তা করলাম কি, প্রথম বাক্যটা ইয়ে দিয়ে শব্দের অ্যারেঞ্জমেন্ট দিয়ে বোঝানো হচ্ছে যে বর্ণগুলো আগে পরে করে কিভাবে এটা সাজাতে হয়। আচ্ছা, পরে দেখো সবগুলো বর্ণই কিন্তু প্রথম বর্ণটা একই, ক। আচ্ছা, যেহেতু ক আছে, তাহলে আমি এটার অমিলটা বুঝবো কিভাবে, কোনটা আগে পরে হবে? সেটা আমি বুঝবো কার দিয়ে। এই যে প্রথম বর্ণটার পাশে কোন কারটা লাগলো সেটা দিয়ে হচ্ছে আমি বুঝতে পারছি। তার মানে কি হবে? তার মানে আকারটা প্রথমে আসবে, না সরি, প্রথমে অকারটা আসবে, অ আসবে, যেহেতু স্বরবর্ণের প্রথমেই অ আছে, তার মানে কলা হবে ফার্স্টে। এরপরে আ যেহেতু আছে, তখন আ হবে, তার মানে আ দিয়ে কোনটা আছে? কা, কাক, কাক হবে। এবার আকারের পরে কোন কারটা আছে? কৃতজ্ঞ। কৃতজ্ঞ। হ্যাঁ, জি কার, তো কৃতজ্ঞ আসবে। এইভাবে হচ্ছে কার দিয়ে আমরা সাজিয়ে ফেললাম। যেহেতু আমরা বর্ণ দিয়ে সবগুলোই ক আছে, তার মানে বর্ণ দিয়ে আমি সিকোয়েন্সটা পাচ্ছি না, সিকোয়েন্সটা পাবো হচ্ছে আমি কার দিয়ে। আচ্ছা, এরপর হচ্ছে কি, এরপরেও আসলো কার, কার দিয়ে সাজাতে হচ্ছে। এবার দেখো যে কারে 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 মিলে যাচ্ছে, যেমন তু তু, দুটাই তু। এই ক্ষেত্রে আমরা কি করব? এর পরের বর্ণে যেই স্বরবর্ণটা যুক্ত হচ্ছে, অর্থাৎ কার যুক্ত হচ্ছে সেটা, যেমন ল, ল যুগ অ। তোমাদেরকে আমি ভেঙে ভেঙে দেখাইছিলাম না? মনে আছে কি? জি স্যার। আচ্ছা, তোমাদের যারা ছিল না আগের ক্লাসে, তাদের জন্য আরেকবার একটু ভেঙে আমি দেখাই। আচ্ছা, কলা কৌশল, এটাকে যদি আমি একদম ভেঙে লিখি, তাহলে কি হয় দেখো, ক, ক কিন্তু নিজে উচ্চারিত হতে পারে না, তাই না? লাগে। আচ্ছা, এখানে আমি হসন্ত দিতে পারতেছি না, যেহেতু ধরে নাও যে এই উপরের কমাটাই একটা হসন্ত, ঠিক আছে? ক, আচ্ছা। ক। আচ্ছা, ক এর সাথে কি যুগ হলে আমি ক উচ্চারণ করতে পারবো? স্বরেও। স্বর, রাইট।
ক যোগ অ, এরপরে ল, ল লটাও আমি ল ব্যঞ্জন আমি উচ্চারণ করতে পারছি না, এর সাথে যুক্ত করতে হচ্ছে আমার আ। আ হ্যাঁ, এরপর যদি ভাঙি আমি আবার আসছে ক, স্যার ক ও ও, রাইট। এরপরে কি আসছে কলা কৌ তালব্য স। স্যার তালব্য স। স্যার সরি ও, স্যার এরপর এবার ল হবে। ল হচ্ছে, সাথে হয়ে গেল অ। ভূমিকা বুঝতে পারছো ভাঙলে কি জিনিসগুলো আসছে? স্যার লয়ের সাথে কি স্বর হবে? ও দুঃখিত, সরি, ফ্লোতে এটা বলে হচ্ছে। ভেরি গুড, টিচারের ভুল ধরতে পারছো, মানে তোমার অ্যাটেনশন আছে এইদিকে। আচ্ছা, লটা এখানেই থেমে যাচ্ছে, ল এর পর আর অ উচ্চারিত হচ্ছে না। কলা কৌশল এভাবে আমরা লিখতে পারি ভেঙে ভেঙে। তার মানে দেখো, প্রথমে আমরা দেখবো যে প্রথম বর্ণটা, এটার সিকোয়েন্সটা কি সেটা দেখবো। যদি দেখি আমার প্রথম বর্ণটা সব জায়গায় সেম, তাহলে দেখবো যে এর পরের বর্ণটার সিকোয়েন্স কি, অর্থাৎ একার আকার বা ফলা সেগুলোর সিকোয়েন্স কি। এরপরে দেখবো এটার পরের সিকোয়েন্স কি, এইভাবে সিকোয়েন্স ধরে ধরে কিন্তু প্রত্যেকটা যাচ্ছে, তাই না? স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ যদি পার্থক্য করি তাহলে কি আমরা স্বরবর্ণ আগে বসাবো এই ক্ষেত্রে? পার্থক্য করি বলতে স্যার ধরা যাক যে আমাদের কাছে আছে পরিবর্তন আর আজ, তো কোনটার কম্পেয়ার করবো? আচ্ছা, পরিবর্তন আর আজ। আজের দেখো সর্বপ্রথম বর্ণ কোনটা, এখানে স্যার স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণের কোনো কাহিনী নাই, আমাকে দেখতে হবে সর্বপ্রথম বর্ণ কোনটা, বর্ণের সিকোয়েন্স এখানে করতে হবে, সেটা স্বরবর্ণ হোক বা ব্যঞ্জন বর্ণ হোক। প্রথমের বর্ণ কোনটা, স্বর অ বা স্বর আ, আজ, জি স্যার। তার মানে সিকোয়েন্সে এটা আগে আসবে আজ। পরিবর্তনের পটা সিকোয়েন্সে পরে থাকবে। এখানে আজ আর কলা দেয়া থাকতো তাহলে আমরা কোনটা বসাতাম? আমাকে বলো, স্বরবর্ণ আগে আসে নাকি ব্যঞ্জন বর্ণ আগে আসে? জি স্যার স্বরবর্ণ। আমরা যখন বর্ণগুলো পড়ি ছোটবেলায়, আমাদের আগে স্বরবর্ণ শেখানো হতো, পরে ব্যঞ্জন বর্ণ শেখানো হতো। বাংলা ডিকশনারি, বাংলা একাডেমি ডিকশনারি যদি দেখো, এই সিকোয়েন্সটাই ওখানে রাখা আছে, যে প্রথমে স্বরবর্ণ হবে পরে ব্যঞ্জন বর্ণ। এই যে দেখো তোমাদের বইয়েও এই সিকোয়েন্সটা দেয়া, এটা হচ্ছে ক্রম, এভাবেই আগাবে। কিন্তু অভিধানে কিছু সিকোয়েন্স একটু অন্যরকম, যেমন হচ্ছে যে এই যে অনুস্বার বিসর্গ চন্দ্রবিন্দু, এগুলো সবার লাস্টে দেয়া আছে অভিধানে। তো এই বর্ণক্রম অনুযায়ী হচ্ছে তোমাদের সাজাতে হবে। আর ভেঙে তো দেখালাম, তো সবসময় এরকম ভেঙে ভেঙে চিন্তা করবে, এভাবে ভেঙে চিন্তা করলে তুমি বুঝতে পারছো যে আসলে কোন বর্ণের পরে কোন বর্ণটা আসছে। ঠিক আছে, তো কোনো কারণে যদি ধরো যে কোনো একটা জায়গায় এই দুইটা বর্ণ দুইটা শব্দের ক্ষেত্রে সেম আসলো, তাহলে আমি দেখবো কি এই পরবর্তী বর্ণটা এটা কি চেঞ্জ আসছে কিনা কোনো রকম, এটার সিকোয়েন্সটা কি। বুঝতে পারছো? এইভাবে দেখতে হবে। তো এই যে পরবর্তীতে এই যে দেখো, তুলনা তুলনা দুই জায়গায় কিন্তু সেম, কিন্তু কি হচ্ছে এই যে তুলের পরে, প্রথমে তুলের পরে অ আছে তুলনার ক্ষেত্রে, আবার তুলার ক্ষেত্রে আ আছে, তাই না? তার মানে কোনটা আগে আসবে? তুলনা আগে আসবে, তুলা পরে আসবে, তাই তো? জি স্যার। এটা কি সবাই ক্লিয়ার? হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? ক্লিয়ার। আচ্ছা, ভূমিকা বুঝতে পারছো? ভূমিকা বুঝতে পারছো? ও কি আছে ক্লাসে? আছে তো? ভূমিকা, তোমার কথা শুনতে পাচ্ছি না।
আচ্ছা যাই হোক, ধরলাম বুঝতে পারছো। আচ্ছা দেখো এইখানে আরেকটা জিনিস, এই যে জুই, ঝাল, চাঁদ, জামা, জাতা, এগুলোর ক্ষেত্রে কোনটা আগে পরে আসবে? এগুলোর ক্ষেত্রে দেখো জ, হ্রস্ব উকার, এরপর চন্দ্রবিন্দু আসছে, সেই হিসেবে আমার চিন্তা করতে হবে। সেই হিসেবে দেখো চন্দ্রবিন্দু এখানে সিকোয়েন্সে এইখানে আছে, স্বরবর্ণের লাস্টের দিকে। আচ্ছা, এটা হচ্ছে তোমার অভিধানের অর্থাৎ বাংলা ডিকশনারির বর্ণক্রম। আর সাধারণত আমরা নর্মালি শব্দ কিভাবে বর্ণ কিভাবে পড়ি, এই তিনটাকে একদম সবার শেষে দিয়ে দিই, তাই তো? এভাবে আমাদের ধরে ধরে পড়তে হবে। এইবার আমাকে বলো তো, একজন, যে কোনো একজন বলবা, নকশা নির্ভয়ের এই যে পার্টটা আছে, এই ক্ষেত্রে আমরা কোনটা, আমি বলি, এইটার সিকোয়েন্সটা কেমন হবে? নকশা বলবো? আমি বলি, স্যার বলবো। স্যার আমি বলি আগে। স্যার হ্যাঁ, আমার মনে হচ্ছে যে তোমাদের সবার স্কুলে এটা অলরেডি শেষ। আচ্ছা, উপর 10-20 করি আমরা। ইয়েস স্যার। হ্যাঁ, ওটাই অপু করা 10, আছে। 30, 40, 50, 60, 70, 80, 90, 100। আসতেছে শাকিল, শাকিল বলবে। শাকিল বের হয়ে গেল। ছেলে কি ভয় পাইলো? আমার কি আবার উপর 10-20 করা লাগবে? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, উপর 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, আমি 100। উঠবো। ভূমিকা আসলো। হ্যাঁ, এখন কি ভূমিকাও চলে যাবে? না ভূমিকা, স্যার। আচ্ছা, তোমার উপরে ভরসা আছে। চলো আমরা ট্রাই করি। বলো তো এটা কি হবে, এই লাইনটা, বর্ণগুলাকে একটু বলো, প্রথমে কোনটা হবে? আর বাকিরা যদি তোমাদের কাছে আগে থেকে সাজানো থাকে, স্কুল থেকে করছো, তোমরা একটু ওর ভুলগুলো ধরবা। এটা করে আমরা আজকে ক্লাসটা শেষ করব। নিদ্রা, না, নিদ্রা প্রথমে কিন্তু নকশা হবে, কারণ দেখো নয়ের পরে অ আছে, কিন্তু নিদ্রা ক্ষেত্রে নয়ের পরে কিন্তু ই আছে, নি, তাই না? হ্যাঁ বুঝতে হ্যাঁ পারছো? স্যার। তার মানে প্রথমে নকশা হবে। নকশা, হ্যাঁ। হ্যাঁ, তারপরে আহ, নকশা, নকশা, নিষ্পেষণ। আচ্ছা, দাঁড়াও দাঁড়াও, নিষ্পেষণ হবে না, কারণ কি বলতো, এখানে দেখো সবগুলোর সামনে নিয়ে আছে। এটা নিঃশত হবে। তার সবগুলোতে এ যুক্ত আছে, মানে নকশার পরে। হ্যাঁ, ই যুক্ত আছে, তো এই ক্ষেত্রে দেখতে হবে পরের বর্ণটা কি। অভিধানে দেখো আমাদের সবার প্রথমে কিন্তু বিসর্গ আছে, তাই না? ব্যঞ্জন গুলার আগে কিন্তু বিসর্গ আছে অভিধান হিসেবে, তার মানে এখানে নিঃসংকোচ হবে। আচ্ছা, এখানে দেখো আবার বিসর্গ দুই জায়গায় আছে, নিঃসংক এবং নিঃসংকোচ। তাহলে এই ক্ষেত্রে কোনটা হবে? তাহলে দেখতে হবে পরবর্তী আমার বর্ণটা কি, পরবর্তী বর্ণটা তালব্যস্য আর দন্তস্য। তাহলে এখানে আমি তাহলে ক্রমে দেখবো তালব্যস্য আগে না দন্তস্য আগে। তালব্যস্য আগে, তার মানে কি হবে, নিঃসংক হবে। নিঃসংক, তারপর নিঃসংকোচ, হ্যাঁ। এরপরে হবে কি, এরপর বলো। সংকোচ, সংকোচ, নি- র আছে, মূর্ধন্য স আছে, তাই না? আর দ আছে, নি- তাহলে দটা আগে আসলো, হ্যাঁ, তাহলে নিদ্রা হবে। সংকোচের পর নিদ্রা হবে। নিদ্রার পরে কি হবে? র আছে, নিদ্রা, নির্ভয়, নির্ভয় হবে, হ্যাঁ। তারপর নির্ভয় সংকোচ। নিঃসংকোচ তো আগেই বললাম। ও সরি স্যার। হ্যাঁ, নির্ভয়ের পর যেহেতু রটা আছে,
র এর পরে কি আছে? মূর্ধন্য স, ওই নিষ্পেষণ। নিষ্পেষণ হবে, হ্যাঁ। কিন্তু হ্যাঁ, এটা হবে। তাহলে আমার সিকোয়েন্সটা হয়ে গেল, বুঝতে পারছো এবার? তার মানে এই সিকোয়েন্সটা ধরে ধরে তোমার অভিধানের সিকোয়েন্সটা লিখতে হবে। তুমি এটা বাংলা ডিকশনারি কিনো, তাহলে যখন এগুলো শব্দের অর্থ বের করতে যাবা তখনই বুঝতে পারবা যে আসলে কোনটার পরে কোনটা বস। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, তাহলে তোমাদের সিলেবাস তো কভার হয়েই গেল, তাই না? স্যার আচ্ছা, আর কোনো সমস্যা আছে কি যেটা খুব প্রবলেম করছে তোমাদের? বুঝতে অসুবিধা হচ্ছে? হ্যাঁ স্যার। বলো বলো কোনটা? না স্যার, পারবো আমরা। ও আচ্ছা আচ্ছা, পারবা। আচ্ছা স্যার, হ্যাঁ বলো। স্যার আমাদের তো পরশু দিনই অ্যাসেসমেন্টের পরীক্ষা হবে। হুম। স্যার আমার মতে স্যার স্যার এরকম প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম স্যার, যেহেতু ক্রিয়েটিভ পরীক্ষা। তাই স্যার আমার মনে হয় স্যার স্যার এরকম যে প্রশ্নগুলো আছে, যেমন তথ্যমূলক লেখা, বিবরণমূলক লেখা, বিশ্লেষণমূলক লেখা ইত্যাদি লেখার যে বৈশিষ্ট্যগুলো সেগুলো নিয়ে পড়লে ভালো হয়। ভালো আচ্ছা, হতো। এখন তো এগুলো ডিটেলে পড়ার সময় নেই, কারণ এখন রিভিশন ক্লাস চলতেছে। তো এখন ধরে ধরে যদি পড়াতে যাই অনেক সময় লাগবে, এত সময় তো আমাদের হাতে নেই আসলে। তোমাদের সাথে যদি আমার শুরু থেকে ক্লাসগুলো হতো। তোমরা কি কবে থেকে ক্লাস করতেছো এখানে? স্যার কেমন স্যার হতো? কাকে বলতেছেন? সবাইকে বলতেছি। আমি মার্চ থেকে। স্যার আমি রমজান মাসের সময়। অনেক আগে থেকে করতেছো। তোমাদের কি এটা কি ঠিক মতো পড়ায়নি আগে যে টিচার ছিলেন? স্যার আমি জি স্যার। ফার্স্ট টাইম। স্যার পড়িয়েছে কিন্তু স্যার বই তো নেই স্যার। কিন্তু স্যার হচ্ছে মানে সিলেবাসই শেষ হয়নি, আপনি শেষ করলেন। আচ্ছা, আর হাতে আসলে আরো সময় থাকলে হয়তো ওগুলো রিভাইজ করা যেত ওভাবে ধরে ধরে বিবরণমূলক। তোমাদের হয়তো ক্লাসে অলরেডি বলে দেওয়া হয়েছে যে ফরম্যাটটা কেমন হবে, এক্সামে কেমন আসতে পারে। আমার মনে হয় এটা খুবই ইজি, তোমরা নিজেরা এটা করতে পারবে। এমনিতে কোনো শব্দের অর্থ বা কোনো বাক্যের ভাব বুঝতে অসুবিধা হলে আমাকে বলতে পারো, বা কবিতা বুঝতে অসুবিধা হলে, কোনো একটা ব্যাকরণের কোনো একটা টপিক বুঝতে অসুবিধা হলে তখন বলতে পারো। এর আগে যে টপিকগুলো ছিল ব্যাকরণে, সেগুলো কি ক্লিয়ার তোমাদের কাছে? কেউ কি কিছু বলছো? আমি শুনতে পাচ্ছি। হ্যালো হ্যালো, তোমরা কি ক্লাসে আছো? জি স্যার। ইয়েস স্যার। জি স্যার। তোমাদের আগের কোনো ব্যাকরণের টপিক নিয়ে কি কোনো সমস্যা আছে? স্যার না স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে বেস্ট অফ লাক তোমাদের এক্সামের জন্য। অ্যাসেসমেন্ট গুলো ঠিক মতো দাও, নেক্সট পরে আবার আমরা জয়েন করবো। ঠিক আছে, ভালো থাকো সবাই।